হ্যালো পোলা ভাই, কি অবস্থা সবার? তোমাদের সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছো। আসলে প্রচুর বৃষ্টি, বৃষ্টির জন্য আমি ছাতা নিয়ে চলে এসেছি। তো তোমাদের সবার কি অবস্থা? পড়াশোনা কেমন করছো? তো আজকে আমাদের হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের 2 নম্বর ক্লাস, তাই না? ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তারা যেন চলে আসে। আমাদের অলরেডি 7টা বেজে গিয়েছে। আশা করছি সবকিছু ঠিকঠাক আছে। আমাদের অলরেডি 7টা বেজে গিয়েছে। যারা সালাম দিচ্ছ প্রত্যেকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আসলে বৃষ্টি বাইরে প্রচুর, নেট প্রবলেম তো খুব। হ্যাঁ, তোমাদের ওখানে না, আমার এখানে প্রচুর নেট প্রবলেম। তো কি করার বলো? আমি যেখানে ছাতা নিয়ে চলে আসছি ক্লাস নিতে, সেখানে তোমরা ক্লাস করতে আসতে পারো না, এটা কোনো কথা? হ্যাঁ, ওকে, সবাই একটু চলে আসো দ্রুত। একজন লিখছে বৃষ্টি পরে টাপুর টুপুর। দ্রুত চলে এসো, দ্রুত চলে এসো। যারা আদাব দিচ্ছে প্রত্যেকে আদাব জানাচ্ছি। ওকে, তোমাদের 1 নম্বর ক্লাস হয়ে গিয়েছে এবং আচ্ছা, বৃষ্টি কমে গেছে একটু। যে কোনো সময় নেটওয়ার্কের ইস্যু হতে পারে, আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, কারণ আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি, কারেন্ট ছিল না, যে কোনো মুহূর্তে কারেন্টও চলে যেতে পারে। তো সব কিছু মিলে আনসার্টেন অবস্থায় কিন্তু আসছি আমি বর্তমানে। দুপুর থেকে কারেন্ট নাই। তোমাদের তো দুপুর থেকে, আমাদের রাত থেকে কারেন্ট নাই রে। আচ্ছা, যাই হোক, আশা করি তোমরা সবাই ফার্স্ট ক্লাসটি করেছো এবং সেকেন্ড ক্লাসের জন্য অনেকে অনেক বেশি এক্সাইটেড অবস্থায় আছো। এবং তোমরা এটা জানো কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে আমাদেরকে অসংখ্য শিক্ষার্থী অলরেডি রিকোয়েস্ট করেছে যেন আমরা আজকে ক্লাসটা স্কিপ রাখি। বাট আমি তাও লাইভে চলে এসেছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। অ্যান্ড তোমাদের সাথে আমি ডিসকাস করে আসলে আজকে ক্লাসটা শুরু করব, যে তোমরা অ্যাকচুয়ালি আজকে ক্লাসটি করতে চাও কি না। কারণ আজকে সারা বাংলাদেশে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে অ্যান্ড অনেক শিক্ষার্থী অ্যাটেন্ড করতে পারছে না, অ্যান্ড অনেকে নেটওয়ার্কের প্রবলেম আছে। একই রকম মানে যারা ক্লাস করতেছে তারাও দেখতেছো। আর তোমরা একটু আমাকে সিদ্ধান্ত জানাবা যে আসলে আমাদের সোমবারের ক্লাসটিকে আমরা বুধবারে নিব কি না। এটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তোমরা কি চাও? অলরেডি আমাদেরকে অসংখ্য শিক্ষার্থী পেজে বলো, আমাদের ফোন কলে জানিয়েছে। বাট আমি তাও লাইভে এসেছি, কারণ আমাদের রুটিন অনুযায়ী আজকে আমাদের লাইভ আছে, তো আমাকে লাইভে আসতে আমি বাধ্য। ঠিক আছে, তো একটু তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমি তোমাদের উপরে ডিপেন্ড করে আমি ক্লাসটি কন্টিনিউ করবো বা কন্টিনিউ করবো না, এটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? ঠাকুরগাঁয়ে কারেন্ট আছে? ঠাকুরগাঁয়ে কারেন্ট আছে, তাই না? আচ্ছা, আমার এলাকা তো এই জন্য কারেন্ট আছে। ওইদিকে তোমার ঝড় বৃষ্টি হচ্ছে না, যারা উত্তরবঙ্গে ওরা খুব বাঁচে আছো, যে মানে খুব ভালো আছে, যে তোমার একটু বাতাস, ঝড় বাতাস হচ্ছে, বাট কোনো বৃষ্টি নেই, কোনো কিছু নাই। ওকে, এখানে 2টা মতবিরোধী আছে, ক্লাস করব। একজন মিরপুর থেকে আছে, আমাদের জান্নাতুল ফেরদৌস। সে আমাদের মেবি পাওয়ার প্লে থেকে স্টুডেন্ট। সে বলছে মিরপুর থেকে, মিরপুরে কারেন্ট আছে। ভাই আমার বাসা সুন্দরবন। তুমি তো তাহলে উড়ে যাওয়ার কথা, সুন্দরবনে না, সুন্দরগঞ্জ। বাট প্রচুর ঝড় বৃষ্টি। চিটাগাঙে আমি ডুবে গেছি। চিটাগাং থেকে একজন ডুবে গেছে। 2 একজন বলছে যে ভাইয়া করান একটু হলেও
আসলে দেখো প্রথম ক্লাসটাতে কিন্তু আমি তোমাদের একটু কম পড়িয়েছি, হ্যাঁ তোমরা যা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট তোমাদেরকে ধরে ধরে পড়ানোর কারণে একটু কম পড়ানো হয়েছে, বাট দ্বিতীয় ক্লাস থেকে কিন্তু অনেক বেশি করে পড়ানো হবে। হ্যাঁ, এসএসসি থেকে আমি বিপিএর স্টুডেন্ট, কিন্তু তোমার রেজাল্ট জানানো হয়নি, তুমি রেজাল্ট জানাতে চাই, জানাও নাই রেজাল্ট তোমার। ওকে, আজকে না করলে ভালো হয় ভাইয়া, পোল দিলে ভালো হয় না। পোল দরকার নেই, তোমরা তো আসছোই তো লাইভে, তোমরা লাইভে আছো না, তোমরাই বলো। তোমরা তো, তোমাদের কথাতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই, তাই না? তোমাদের কথাতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই, তোমরা যেটা বলবো সেটাই। হ্যাঁ, ওকে ওকে ওকে, ক্লাস করতে চাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে, তা আমাদের এখানে 2-3 জন বলেছে ক্লাস করবে, তো আমি তাদের জন্য হলো ক্লাস নিব, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে ওকে, নাসরিন আক্তার অ্যান্ড হচ্ছে আর হচ্ছে রাইসা আজম। ওকে, তোমাদের 2জনের জন্য অবশ্যই, মানে আপনি যেটা বলবেন সেটাই। ভাইয়া শুরু করলে পরে ইলেকট্রিসিটি প্রবলেম। আচ্ছা, আমাদের আরিকা জামান মনে হয়, তুমি বলেছো যে ফ্লোটা থাকবে না যদি ক্লাস না করানো হয়। না, ফ্লো থাকবে, বাট মাঝপথে কিছু হয়ে গেলে সেটার জন্য একটু প্রবলেম হতে পারে, আমি এটাই তোমাদের জানাচ্ছি। ফারিয়া ফেরদৌস ক্লাস করবো ভাইয়া, ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে 1 আওয়ারের মতো পড়বো, ওকে, নো প্রবলেম। ঠিক আছে, চলো আমরা আমাদের 1 ঘন্টার মতো আমরা আজকে পড়বো তো। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে যতটুকু পড়েছিলাম সেটা ছিল কিন্তু বর্গ ম্যাট্রিক্স, তাই না? আমরা গত ক্লাসে কিন্তু বর্গ ম্যাট্রিক্স পর্যন্ত পড়েছিলাম। তো বর্গ ম্যাট্রিক্সের তোমাদেরকে কন্ডিশনটা বলা হয়েছিল, এটা তোমরা প্রত্যেক খাতায় তুলেছো আমি জানি, যে সারি ইকুয়াল টু হচ্ছে কি বলতো, কলাম। তো যদি সারি এবং কলাম একই রকম থাকে, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি একই রকম থাকে, তাহলে তাকে আমরা কি বলবো বলতো, বর্গ ম্যাট্রিক্স বলে থাকবো, তাই না? যেমন তোমার 3/3 বলো, তুমি যদি বলো যে মাত্রা কত হবে, 3/3 হবে, মাত্রা কত হবে, 2/2 হবে, মাত্রা কত হবে, 4/4 হবে, মাত্রা কত হবে, 5/5 হবে। হ্যাঁ, তো এগুলোকে আমরা কি বলে থাকি বলতো, বর্গ ম্যাট্রিক্স বলে থাকি, তাই না? এগুলোকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলে থাকি। আচ্ছা, তো বর্গ ম্যাট্রিক্স আমাদের গতদিন গেছে, এখন এই যে বর্গ ম্যাট্রিক্স নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। কি করতে হবে, একটি অ্যানালাইসিস করতে হবে। কিরকম অ্যানালাইসিস ভাইয়া? তো তুমি দেখবা যে তুমি যে একটা বর্গ অঙ্কন করো, নর্মালি তুমি যে একটা বর্গ অঙ্কন করো, হ্যাঁ, তুমি যে একটা বর্গ অঙ্কন করো, তুমি বলো তো এখানে কয়টা কর্ণ আছে, এখানে কর্ণ কয়টা আছে, বা বর্গ অঙ্কন করলে এখানে আমরা 2টা কর্ণ পেয়ে থাকি, তাই না? তো একই রকম ভাবে দেখো যে আমরা যখন একটা ম্যাট্রিক্স লিখবো 3/3 আকারে, বা একটা বর্গ ম্যাট্রিক্স 2/2 বা 4/4 বর্গ হতে হবে। তো যদি বর্গ হয়ে থাকে, তুমি দেখবা যে এখানে 2টা কর্ণ আছে। তো এই যে প্রথম যেটা থাকে, এই যেটা, যাদের সারি এবং কলাম ইকুয়াল হয়ে থাকে, দেখো যাদের সারি এবং কলাম কি হয়ে থাকে, ইকুয়াল হয়ে থাকে, আমি আই ইকুয়াল টু জে দিলে বুঝে নিবা যে সারি আর কলাম কি আছে, সমান আছে। তো যদি সারি এবং কলাম সমান থাকে, তাহলে তাদেরকে আমরা বলে থাকি কি বলতো, তাই সেই কর্ণটাকে আমরা বলে থাকি হচ্ছে মুখ্য কর্ণ। কি কর্ণ বলে থাকি, মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণ বলতে আমরা কিন্তু এটা বুঝাচ্ছি, দেখো এই যে মেন কথা হলো যে আমাদের যে 1-1-এ যে আছে, আর তারপর যে 2-2-তে আছে, যে 3-3-তে আছে, এই ভুক্তিগুলো নিয়ে আমরা যে কর্ণ পাবো তাকে বলবো কি বলতো, মুখ্য কর্ণ, যার ইংলিশ নামটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, অথবা বাংলাতে তার আরেকটা নাম হচ্ছে কি বলতো, প্রধান কর্ণ। যে কোনো তুমি একটা কর্ণ বলতে পারবা, ঠিক আছে, যে কোনো একটা কর্ণ তুমি বলতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল কর্ণ, মানে প্রিন্সিপাল ডায়াগোনাল সম্পর্কে একটু আমরা আইডিয়া নিয়েছি, যে আমাদের আই ইকুয়াল টু জে হলে সেই কর্ণটাকে আমরা কি বলছি, মুখ্য কর্ণ বলতেছি। এখন যদি তোমাকে বলা হয় যে এখানে আসলে ভুক্তিগুলো কে কে, এখানে আমাদের ভুক্তিগুলো কে কে, আমাদের ভুক্তিগুলো কিন্তু A11, তারপর হচ্ছে A22, তারপর হচ্ছে কি বলতো A33। তো এই 3টা ভুক্তি নিয়ে আমরা কি পাচ্ছি বলতো,
এই তিনটা ভুক্তি নিয়ে আমরা পাচ্ছি হচ্ছে মুখ্য কর্ণ। হ্যাঁ, ঠিক আছে। তো আশা করি মুখ্য কর্ণ এই জিনিসটা, এই টপিকসটা নিয়ে তোমাদের আর কখনো প্রবলেম হবে না আসলে মুখ্য কর্ণ জিনিসটা কি। ঠিক আছে। এবার আমরা এই যে মুখ্য কর্ণ সম্পর্কে যে আইডিয়া নিলাম, সেখান থেকে এখন আমরা বেশ কিছু টপিকস জানবো। সেগুলো কি কি? সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ। এখন বলতে হবে ম্যাট্রিক্সের ট্রেস আবার কি, জানবো, সমস্যা নেই, ধীরে ধীরে। ম্যাট্রিক্সের ট্রেস, তারপর হচ্ছে মুখ্য পদ, তারপর হচ্ছে কি বলতো মাধ্যমিক পদ। ঠিক আছে। তো প্রথমে আমরা আইডিয়া নিব হচ্ছে ট্রেস আসলে কি, ট্রেস আসলে কি বোঝায়। তো ম্যাট্রিক্সের ট্রেস আমরা যদি সংজ্ঞাটার দিকে একটু তাকাই তাহলে দেখতে পারবো কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর, দেখো বলছে কিন্তু বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, হ্যাঁ, এবং বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু তুমি সাধারণত ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে পারবে না। এটা একটু মনে রাখতে হবে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে ম্যাট্রিক্সটাকে অবশ্যই কি হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তা বলছে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো যোগফলকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলে, যোগফলকে, যোগফলকে। তাহলে এই জিনিসটা বলতে কি বোঝায়? আমি যদি তোমাকে বলি ভাই মুখ্য কর্ণকে, তুমি বলো ভাই এই যে আপনার আই ইকুয়াল টু যে যারা আছে এই ভুক্তিগুলো নিয়ে আপনি যে কর্ণ পাবেন সেটা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে এই যে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে তারা কে কে? ভাই A11, তারপরে A22, তারপর হচ্ছে A33। তাহলে এই যে আমার মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলোকে যদি আমি যোগ করে দেই, কি করে দেই, যোগ করে দেই, তাহলে আমি যা পাবো তা হচ্ছে কি বলতো ট্রেস, তা হচ্ছে কি ট্রেস। তাহলে বুঝতে পেরেছো যে ট্রেস কাকে বলা হয়? মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো অবস্থান করে তাদেরকে যদি আমরা যোগ করে দিই তাহলে তার নাম কি বলতো, ট্রেস। এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার হতে পেরেছো কিনা সেটা একটু বলো। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হতে পেরেছো কিনা সেটা একটু কমেন্ট করে বলে দাও। ওকে, ক্লিয়ার। তো এখন আমি যদি তোমাকে বলি একটা এমসিকিউ যদি দেই, দেখো তো ভাইয়া তুমি এই এমসিকিউটার অ্যান্সারটা বলতে পারবে কিনা? হ্যাঁ, এরকম টাইপের এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, বলো তো এটা অ্যান্সারটা কি হবে, তোমরা বলো, তারপর আমি তোমাদেরকে বলবো। একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এই ম্যাট্রিক্সটার ট্রেস কোনটি হবে, বলো তো এই ম্যাট্রিক্সের ট্রেস কোনটি? বলো ম্যাট্রিক্সের ট্রেস কোনটি? দ্রুত অ্যান্সার বলতে হবে তো। অ্যান্সার হচ্ছে সি। ভেরি গুড। একজন 12 বলছো, তুমি কোন দুঃখে 12টা বলছো আমি বুঝলাম না। ভাইয়ারে তুই গুণ করতেছস কে রে, তোরে যোগ করতে বলছি তো। যদি যোগ করো তাহলে তার নাম ট্রেস। ঠিক আছে। তাহলে আমাদের মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, এই যে ভুক্তিগুলো আছে এগুলোকে কি করতে হবে বলো তো, যোগ করতে হবে। তাহলে আমরা হচ্ছে 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3, এটাকে আমরা কি করব, যোগ করব। তো যোগ কি তোমরা পারো না? যোগ তো পারার কথা 8। তাহলে 8 আছে কথা, সিতে আছে। তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার কি হবে বলো তো, সি হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে জিনিসটা বুঝতে পেরেছো। হ্যাঁ, দেখো আমরা কিন্তু ট্রেস নিয়ে কথা বললাম, হ্যাঁ একটা এক্সাম্পলে দেখলাম। এখন হচ্ছে আমরা মুখ্য পদ নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? মুখ্য পদ। হ্যাঁ, দেখো তো মুখ্য পদে কি বলছে, কোন একটি বর্গ ম্যাট্রিক্স, এটাও কিন্তু বর্গ হতে হবে। হ্যাঁ, তারপর বলছে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফলকে, ভুক্তিগুলোর গুণফলকে। একটু খেয়াল করে দেখো এর আগে ট্রেসের সংজ্ঞা আর এই মুখ্য পদের সংজ্ঞার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু এক জায়গাতে আছে, যে এর আগে বলা হয়েছিল যোগফল, বাট এখন বলা হয়েছে কি বলতো, গুণফল। কি বলা হয়েছে? গুণফল বলা হয়েছে। তাহলে আমরা কি বলবো দেখো তো, আমাদের মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোকে আমরা কি করব, লিখবো আগে A11, A22, A33 ভুক্তিগুলো আমি লিখলাম। লেখার পর আমি এখানে কি করব বলতো, গুণ করব। কি করব? গুণ করব। তো গুণ করে আমি এখানে যা পাবো তার নাম হচ্ছে কি বলতো, তার নাম হচ্ছে মুখ্য পদ। বুঝা গেছে মুখ্য পদ আসলে কি? এখানে সংজ্ঞা কিন্তু দয়া করে কেউ মুখস্থ করিও না। অনেক স্টুডেন্ট আছে যে ভাই সংজ্ঞাটা মুখস্থ করি, যদি কোনো কাজে দেয় কোনো দিন, যদি পরীক্ষাতে চলে আসে তাহলে তো আমি একাই পারবো, আর কেউ পারবে না। তো এটা জীবনে পরীক্ষাতে আসবে না সংজ্ঞা। হ্যাঁ, সংজ্ঞা কখনোই পরীক্ষাতে আসবে না। যে আমাদের মুখ্য পদ হচ্ছে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে তাদেরকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে কি বলতো, মুখ্য পদ। মুখ্য পদ মানে হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল। শেষ, একদম সহজে আমরা বলে ফেলতে পারবো।
তাহলে আমরা যদি এতটুকু জিনিস বুঝতে পারি, এতটুকু টপিক যদি বুঝতে পারি, তাহলে আশা করা যায় এই ম্যাট্রিক্সের মুখ্য পদটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে বলো তো, এটা আমি কোনো অপশন দেইনি, তোমরা একটু কমেন্ট করে বলো তো যে এটার আসলে ম্যাট্রিক্সের মুখ্য পদটা কি হবে, দেখি কে পারো। এটার অ্যান্সারটা কি হবে একটু বলো তো তোমরাই। একটু কমেন্ট করো কি হবে অ্যান্সার, একটু বলো। একজন বলেছে -42, একজন বলছে -18। যারা ভুল বলতেছে তারা একটু ক্যালকুলেশন একটু করো, মানে গুণ তো পারতে হবে, গুণ না পারলে কেমন করে হয় বলো তো, মানে গুণে কেন ভুল করো? -18 বলো কিভাবে? তুমি কার লোকে কারে গুণ করো? হ্যাঁ, তোমাকে দেখতে হবে না যে আমার এই যে 3, তারপরে এই যে 7, তারপরে এই যে -2। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কি বের করব? মুখ্য পদ বের করব, মুখ্য পদ। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? 3 × 7 ইন্টু হচ্ছে কি বলতো -2, তাহলে -42 হচ্ছে অঙ্কের অ্যান্সার। এটা কি মানে গুণ ভুল করো কেন? হ্যাঁ, দু একজন বলতেছো -18। আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের মুখ্য পদটা আমরা খুব সুন্দর করে নির্ণয় করে ফেলতে পারছি। ঠিক আছে, ওকে, মুখ্য পদ। এবার চলে আসলো মাধ্যমিক পদ। ভালো মতো করে বুঝো, মাধ্যমিক পদ। মুখ্য পদ কি ছিল দেখো, মুখ্য মানে দেখো ভালো মতো করে বুঝো, মুখ্য বলছে এই জন্য আমরা বলছি কি বলতো? মুখ্য কর্ণ। কি বলছে? মুখ্য বলার কারণে আমরা কি বলছি বলতো? মুখ্য কর্ণ বলছে। তো মনে রাখবা যে একটা বর্গ ম্যাট্রিক্সে দুইটা কর্ণ থাকে। হ্যাঁ, দুইটা কর্ণ থাকে। কয়টা কর্ণ থাকে? দুইটা কর্ণ থাকে, তাই না? তাহলে একটা হচ্ছে আমাদের A11, A12, A13, তারপর হচ্ছে A21, A22, A23, আরেকটা হচ্ছে A31, A32, A33। তাহলে এই যে আমাদের এটা যে আমরা একটা ম্যাট্রিক্স চিন্তা করি, এ নামে একটা ম্যাট্রিক্স চিন্তা করলাম, তো এই কর্ণটাকে আমরা কি বলে আসছি বলতো? এই কর্ণটাকে আপনি বলে আসছেন হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ। তো মনে রাখবা, মুখ্য কর্ণে কিন্তু আমরা I = J বলেছিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। মুখ্য কর্ণে কি হয়? I = J। কেন? কারণ আমাদের এখানে সারিজা কলামতা। তো এছাড়া এখানে আমাদের আরেকটা কর্ণ আছে, তাই না? আরেকটা কর্ণ আছে, সেই কর্ণটা কি? এটা সেই কর্ণটা, আরেকটা কর্ণ আছে। তাহলে এই যে আরেকটা কর্ণ আছে, এই কর্ণটার নাম হচ্ছে আমাদের মাধ্যমিক কর্ণ। কি কর্ণ? মাধ্যমিক কর্ণ। তো এটা আরেকটা নাম হচ্ছে আমরা গৌণ কর্ণ বলতে পারি, গৌণ কর্ণ। তাহলে মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ। ঠিক আছে, এবং মনে রাখবা এই মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণে কিন্তু তোমার এই যে I আর J আছে না, এই I আর J কিন্তু সমান হবে না। I আর J কি হবে না? সমান হবে না। বাট এখানে আমাদের মুখ্য কর্ণে কি হয়েছে বলতো? I আর J সমান হয়েছে। এই জিনিসগুলো কিন্তু এখন থেকে ক্লিয়ারলি মনে রাখতে হবে। হ্যাঁ, যে মুখ্য কর্ণে I J সমান হবে, কিন্তু আমার মাধ্যমিক বা যে গৌণ কর্ণ থাকতেছে সেই কর্ণে যে ভুক্তিগুলো আছে সেগুলো কিন্তু ভাইয়া I আর J সমান না। হ্যাঁ, ওকে, তাই এটাকে আমরা বলতেছি কি বলতো? মুখ্য মাধ্যমিক কর্ণ বলতেছে। এবার আমরা মাধ্যমিক কর্ণ সম্পর্কে ছোট্ট একটা এক্সাম্পল দেখব। কি বলছে এখানে দেখো তো, বলছে এই ম্যাট্রিক্সের মাধ্যমিক পদ নির্ণয় করো। তো তোমরা অ্যান্সার করো, আমি আর কেন করব? তোমরাই তো ভালো পারতেছো অ্যান্সার বলতে। তো বলো তো এটা অ্যান্সারটা কি হবে, দেখি কে পারো। এটার অ্যান্সারটা কি হবে একটু বলো তো কমেন্ট করে। একজন বলেছে 120। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে মাধ্যমিক পদ যদি লিখি, মাধ্যমিক পদ সেটা হচ্ছে আমাদের এই যে দেখো, আমাদের মাধ্যমিক কর্ণে যে ভুক্তিগুলো থাকবে, হ্যাঁ, যে ভুক্তিগুলো থাকবে তাদেরকে গুণ করতে হবে। -5, 6, আরেকটা কত বলতো? -4। তাহলে 6 × 5 = 30, 3 × 4 = 12, 120। হ্যাঁ, তো এখানে কিন্তু তোমাদের ছিল কি বলতো? মাধ্যমিক পদ ছিল। তো আমি তোমাদের কিন্তু মাধ্যমিক কর্ণ শিখাইছি, মাধ্যমিক পদ নিয়ে কিন্তু কোনো কথা বলিনি। তো বুঝে নাও যে মাধ্যমিক পদ যদি তোমাকে বের করতে বলে তুমি কি বলবা? যে আমার মাধ্যমিক কর্ণে যে ভুক্তিগুলো থাকবে, সেগুলোকে যদি আমি গুণ করে দেই তাহলে আমার কি বের হয়ে যাবে বলতো? মাধ্যমিক পদ বের হবে। মাধ্যমিক পদ বের হয়ে আসতেছে। ঠিক আছে,
তাহলে মাধ্যমিক পদ মানে কি, যে মাধ্যমিক কর্ণে যে ভুক্তিগুলো থাকবে তাদেরকে গুণ করলে হচ্ছে মাধ্যমিক পদ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আশা করি মাধ্যমিক পদটা তোমরা বের করতে পারবে এখন থেকে। তো এরকম টাইপের অঙ্ক আসলে অবশ্যই অবশ্যই করতে পারবে। ঠিক আছে, আশা করি কারো কোনো প্রবলেম হয়নি বুঝতে। তো আমরা প্রথমে যে টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা কিন্তু ছিল আমাদের ম্যাট্রিক্সের ট্রেস, তারপর আমরা দেখলাম হলো মুখ্য পদ, তারপর আমরা কি দেখলাম মাধ্যমিক পদ দেখলাম। হ্যাঁ, এগুলো সব নিয়ে কিন্তু বর্গ ম্যাট্রিক্স নিয়ে কিন্তু কথাবার্তা, বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু অন্য কোনো ম্যাট্রিক্সে এগুলো অ্যাপ্লাই করতে যাবে না। এরপর আমরা চলে আসতেছি হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেসের বৈশিষ্ট্য। তো সবাই এটা একটু খাতায় তুলো, সবাই এটা একটু খাতায় তুলো। হ্যাঁ, প্রত্যেকে এটা একটু খাতার মধ্যে তুলো, এটা একটু খাতার মধ্যে তুলো। ম্যাট্রিক্সের ট্রেসের বৈশিষ্ট্যগুলো, ট্রেসের বৈশিষ্ট্যগুলো তুমি হচ্ছে মেবি এগুলা অসীম কুমার সাহা স্যারের বইয়ের মধ্যে তুমি এটা দেখতে পাবে। হ্যাঁ, তো তোমরা কি খাতায় তুলো, তারপর আমি তোমাদেরকে বুঝাই দিই। নাহলে প্রথমে বুঝাই দিয়ে আসলে লাভ নেই, তোমরা একটু খাতায় তুলো। 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের খাতায় তোলার জন্য। হ্যাঁ, তোমরা খাতায় তুলো, তারপর আমি বুঝাই দিচ্ছি। খাতা একটু সবাই তুলো। কারেন্ট নাই ভাইয়া, লিখবো না, একটু লিখতে হবে না? ওকে, ক্লাস অল্পক্ষণ করাবো, বাট লিখো। হ্যাঁ, আচ্ছা চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বুঝলে এইটা জিনিস ভালো লাগবে। তো একটু খেয়াল করে দেখো যে আমার এখানে টিআর, টিআর দ্বারা কিন্তু ভাই ট্রেস বুঝাচ্ছে। ঠিক আছে, টিআর দ্বারা কি বুঝাবে? ট্রেস। টিআর মানে হচ্ছে কি ট্রেস। তাই ট্রেস পি হচ্ছে, তুমি ধরে নিবা যে একটা ধ্রুবক বা একটা সংখ্যা। পি হচ্ছে একটা সংখ্যা বা একটা কি ধ্রুবক। আর এই যে বড় হাতের এ আছে না, এ হচ্ছে কি ম্যাট্রিক্স, এ হচ্ছে কি ম্যাট্রিক্স। তার মানে দেখো ট্রেস, তারপর পি মানে একটা যে কোনো সংখ্যা হবে, একটা ধ্রুবক হবে, আর এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। যদি কখনো তুমি দেখো যে ট্রেস এবং তোমাকে এখানে সাপোজ 2 বলছে বা 3 বলছে, এরকম কিছু একটা বলছে, তো তুমি চাইলে এই যে ধ্রুবকটা আছে বা এই যে সংখ্যাটা আছে না, এটা তুমি ট্রেসের বাইরে দিয়ে দিতে পারবে। দেখো ট্রেসের বাইরে আছে, দেন ট্রেস এ। তার মানে তোমাকে সাপোজ বলছো ট্রেস 2a, কোন একটা ম্যাট্রিক্সে বলে ট্রেস 2a বের করো, দেন তুমি এটাকে বাইরে বের করতে, 2টাকে বাইরে বের করতে পারবা। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে যদি কোনো ধ্রুবক থাকে তাহলে সেই ধ্রুবকটাকে আমরা ট্রেসের বাইরে দিয়ে দিতে পারবো। সহজ কথা হচ্ছে এটাই। এরপর দেখো এখানে দুটো ট্রেস কি অবস্থায় আছে ভাই? ট্রেস পি অফ এ এবং প্লাস কিউ বি। বি হচ্ছে ম্যাট্রিক্স, এ হচ্ছে কি ম্যাট্রিক্স, আর পি আর কি হচ্ছে কি বলতো? ধ্রুবক বা একটা করে সংখ্যা। আমরা একটু আগে কি শিখছি বলতো? যে যদি পি বা কিউ বা কোনো একটা যদি ধ্রুবক থাকে তাকে আমরা বাইরে বের করে দিতে পারি, তাই না? ওকে, তো ফার্স্ট কাজটা এখানে কি করা হয়েছে বলতো? যে একটা ট্রেস দিয়ে দুইটা এখানে ম্যাট্রিক্স তোমাকে দিয়েছে যোগ আকারে। তো তুমি চাইলে কি তাদেরকে সেপারেট করে লিখতে পারো, যে ট্রেস অফ পি এ আর একটা কি প্লাস, এই যে প্লাস ট্রেস অফ কিউ বি, মানে জাস্ট সেপারেট করে লিখলাম। এরপরে তুমি একটু খেয়াল করে দেখো, এইটার থেকে আমরা একটু আগে কি শিখলাম? এই জিনিসটা যে পিটাকে বাইরে বের করে দেবো ট্রেস এ, তারপর হচ্ছে প্লাস কিউটাকে বাইরে বের করে দেবো ট্রেস কি বলতো? বি। ঠিক আছে, ওকে। তার মানে আমাদের যোগ থাকলে আমরা তাকে সেপারেট করে লিখতে পারবো, সিম্পল জিনিস। এবার একটু খেয়াল করে দেখো এইটা, যে ট্রেস এ বি, এও কিন্তু বড় হাতের, বিও কিন্তু বড় হাতের, এ বি কিন্তু দুইটাই বড় হাতের আছে। তো যদি আমরা কখনো দেখি ট্রেস এ বি দেওয়া আছে, তাহলে আমরা লিখবো ইকুয়াল টু ট্রেস বি এ। অর্থাৎ এ বি ম্যাট্রিক্সে তুমি যা পাবা, এ বি কে গুণ করে যা পাবা, বি এ কে গুণ করে সেম জিনিসটাই পাবা। তো এখানে ম্যাট্রিক্সের গুণন চলে আসবে। সো ম্যাট্রিক্সের গুণ আমরা শিখবো, সমস্যা নেই। বাট আমরা তার বৈশিষ্ট্যের আগে জেনে যাই যে ট্রেস এ বি ইকুয়াল টু ট্রেস বি এ আমরা লিখতে পারবো, সমস্যা নেই। এরপরে এই জিনিসটা দেখো, ট্রেস এ ইকুয়াল টু ট্রেস এ। এই টি মানে কি বোঝায়? এ টি মানে বোঝায় ট্রান্সপোজ, যেটা আমরা শিখবো। এই টি মানে কি বোঝায়? ট্রেস না, এ টি মানে বোঝায় ট্রান্সপোজ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যেটা আমাদের পরবর্তীতে আসতেছে। ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে সেটা আমরা একটু পরে জানবো, এখন না। তাহলে আমাদের যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস
এবং সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ট্রেস সেম। যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস আমরা বের করতে পারি, এবং যদি আমরা ওই ম্যাট্রিক্সে কোনো ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে আসলে বোঝায় সারিকে কলাম অথবা কলামকে সারি, যেটা আমাদের পরবর্তী টপিক থাকবে। তো যদি আমরা করি কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, দেন যদি তার ট্রেস নির্ণয় করি, দুটো সেম বের হবে। দুটো কি বের হবে? সেম বের হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটু কষ্ট করে এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু দেখে রাখবো এবং খাতায় লিখে রাখবো, যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে। ঠিক আছে, ওকে। তো আমরা এখন ছোট্ট একটা ম্যাথ করব, এই ম্যাথটা একটু আমরা করব। বলছে কি দেখো, একটি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে বি এবং বি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 30। এটা হলে তোমাকে এগুলো বের করতে বলছে। কারণ দেখে তো কঠিন লাগতেছে। তুমি একটু চিন্তা করে দেখো, এ ম্যাট্রিক্সের ট্রেস মানে ট্রেস তারা তোমাকে বলেছে বি 20। তো ট্রেস মানে কিনা আমরা জানি যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো থাকবে তাদের যোগফল হচ্ছে এটা, সেটা কত? 20। এ ম্যাট্রিক্সের ট্রেস তোমাকে তারা বি বলে দিচ্ছে। একই রকম ভাবে বি ম্যাট্রিক্সের ট্রেস তারা তোমাকে কত বলছে? 30 বলছে। তো দুইটা ম্যাট্রিক্সের কথা বলছে, হ্যাঁ। তো এখানে তারা তোমাকে কি বলছে বলতো? ট্রেস 7-এ, একটু ভালো মতো করে বুঝো, ট্রেস 7-এ। তা আমরা কি শিখছি বলতো এই ধর্ম বা বৈশিষ্ট্যর এখানে, যে যদি কেউ ভেতরে থাকে কোনো সংখ্যা বা ধ্রুবক, তাকে বাইরে বের করে দিব। তাহলে তাকে বের করে দিই, একে হচ্ছে আমরা এই জায়গাতে পাঠিয়ে দিব এখন। তাহলে আমরা এখানে কি বলবো বলতো? 7 ট্রেস এ, 7 ট্রেস এ। এভাবে লিখতে পারবো কিনা বলো তো? 7টাকে বাইরে বের করে দিয়ে 7 ট্রেস এ। এরপর তুমি একটু খেয়াল করে দেখো যে তোমাকে তারা প্রশ্নেই বলে দিচ্ছে যে এ ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 20। দেখো, এ ম্যাট্রিক্সের ট্রেস 20। তো এটাকে তুমি যদি এভাবে চিন্তা করো, তাহলে এটা হচ্ছে আসলে ট্রেস এ। ট্রেস এর মান কত? 20। সেটাকে বাংলাতে তারা এভাবে লিখে দিচ্ছে। তাহলে ট্রেস এ আমরা লিখবো কত? 20। তাহলে 7 তো বাইরে আছে, আর ট্রেস এ মানে কত? 20। তাহলে অ্যান্সারটা কত আসতেছে? 7 দুগুণে 14, মানে 140 হচ্ছে অঙ্কের অ্যান্সার। 140 হচ্ছে অঙ্কের অ্যান্সার। এবার আছে ট্রেস 5b। তা আমরা একটু কি শিখলাম বলতো? এই 5টাকে কি বাইরে বের করে দিতে হবে। তাহলে আমরা 5টাকে বাইরে বের করে দিই, তারপর আমরা বলবো কি বলতো? ট্রেস বি, ট্রেস বি। ঠিক আছে, এর আগে আমরা যে বৈশিষ্ট্যটা শিখলাম যে যদি কেউ ধ্রুবক থাকে তাকে আমরা বাইরে বের করে দিব, এই যে বাইরে বের করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ট্রেস বি, ট্রেস বি বলতে কত বোঝাচ্ছে? এই যে বি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কত? 30। তাহলে আমরা বলবো হচ্ছে 5 ইন্টু হচ্ছে 30 ইকুয়াল টু 3 5 15, মানে 150 হচ্ছে অঙ্কের অ্যান্সার। এরপর তুমি এটা একটু খেয়াল করে দেখো, এটা আমরা কি করব? আমরা প্রথমে হচ্ছে এটাকে সেপারেট করে দেবো, যেহেতু যোগ আছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? ট্রেস 2a প্লাস ট্রেস 7b। উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া লেখা যাবে, কেন যাবে না? ওকে, এরপর লাইনে কি লেখা যায় বলো তো ভাইয়া? 2 ট্রেস a প্লাস 7 ট্রেস হচ্ছে কত? b। এখন দেখো তো ভাইয়া, ট্রেস এ আর ট্রেস বি এর মান কি আমরা জানি না? আমাদেরকে প্রশ্নে বলা আছে কত? 20 আর 30। জাস্ট তুমি এখানে বসায় দাও। 2 ইন্টু হচ্ছে 20 প্লাস 7 ইন্টু হচ্ছে কত? 30। তাহলে একটু বলো তো ভাইয়া, যোগফল করলে যোগফলটা কত হচ্ছে? এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে কত বলো? 3 সাথে 21, 210 আর হচ্ছে 40, আমার হচ্ছে 250। 250 হচ্ছে অঙ্কের অ্যান্সার। এরপরে তুমি এইটা একটু মজার অঙ্ক, এই অঙ্কটা একটু মজার। তাহলে কি বলছে? ট্রেস এ ট্রান্সপোজ। তো ট্রেস এ ট্রান্সপোজ মানে আমরা কি জানি বলো তো? ট্রেস এ ট্রান্সপোজ মানে কি? ট্রেস অফ এ। দেখো তো আমাদের এখানে আমরা কি শিখছি? যে ট্রেস এ বলা যা কথা, ট্রেস এ ট্রান্সপোজ বলা কি একই কথা, একই কথা। তাহলে আমাদের এখানে বলছে ট্রেস এ ট্রান্সপোজ, তো আমরা বলবো এটা মানে কি? ট্রেস এ, কারণ একটু আগে আমরা বৈশিষ্ট্য থেকে দেখে আসলাম। আর ট্রেস এ মানে কত? 20। তাহলে এটা অ্যান্সার কত হবে? 20 হবে অ্যান্সার। অ্যান্সার কত হবে? 20। আবার বলছি ট্রেস এ ট্রান্সপোজ ইকুয়াল টু ট্রেস এ। তার মানে তোমাকে প্রশ্নে দেওয়া আছে এটা, তুমি বলবা যে এটা মানে তো ভাই ট্রেস এ। আর ট্রেস এ মানে তো আমি জানি সেটা কত? 20 জানি। এবার হচ্ছে ট্রেস বি ট্রান্সপোজ। তো ট্রেস বি ট্রান্সপোজ মানে তুমি কি লিখতে পারো? ট্রেস বি লিখতে পারো। হ্যাঁ, ট্রেস বি ইকুয়াল টু ট্রেস বি ট্রান্সপোজ, একই কথা। আর ট্রেস বি মানে আমরা কত জানি? 30 জানি। তাই 30 হচ্ছে অঙ্কের অ্যান্সার। এই তো আমাদের সবগুলো অঙ্কের অ্যান্সার। ওকে, দেখো পুরো জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? তো আমরা যদি আমাদের এই যে ট্রেসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা খুব সুন্দর করে হচ্ছে এই অঙ্কগুলো সলভ করতে পারবো। ঠিক আছে?
ভাই আপনার আগে আমি করছি, অ্যান্সার মিলছে। ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার, গুড। তা আমরা কি এখন একটা কঠিন অঙ্ক করব? আমরা কি একটা কঠিন অঙ্ক করব? বলো, এটা করব নাকি করব না? তোমরা যদি বলো না ভাই এটা করেন, তাহলে করবো, নাহলে করবো না। বুঝি না, আরেকবার বুঝান। তুমি যে বড় বড় মেসেজ দিচ্ছ তানভীর, হ্যাঁ, মেসেজ লেখা বাদ দাও, মানে কমেন্ট করা বাদ দাও, তুমি একটু বুঝো, তাহলে বুঝতে পারবা। তুমি যে বড় কমেন্ট করছো না, এটা লিখতে মিনিমাম হলে 1 মিনিট সময় লাগছে। ওই 1 মিনিট তুমি যদি আমার ক্লাসে মনোযোগ দিতে, তাহলে অবশ্যই বুঝতে পারতা। বুঝছো? ওকে, তো চলো আমরা একটা মজার অঙ্ক করি। হ্যাঁ, এই অঙ্ক তুমি যাকে দেখাবা সে বলবো আরে ধর এইসব অঙ্ক কই থেকে পাস, এত কঠিন অঙ্ক। বা তুমি বলবো আরে এটা তো সবচেয়ে সহজ একটা অঙ্ক, সবচেয়ে সহজ একটা অঙ্ক। চলো আমরা একটা অঙ্কটা করি। তা আমাদেরকে তারা এ একটা ম্যাট্রিক্স দিছে, বি একটা ম্যাট্রিক্স দিছে, তো কঠিন দিছে, সমস্যা নেই। তারা আমাকে এখানে একটা শর্ত বলে দিছে। দেখো, একটা শর্ত বলে দিছে। কি শর্ত বলছে? তারা আমাকে বলছে ট্রেস এ ইকুয়াল টু হচ্ছে ট্রেস বি। তার মানে কি বোঝাচ্ছে বলো তো? তুমি হচ্ছে এই এ ম্যাট্রিক্স থেকে তুমি ট্রেস এ বের করবা, এবং বি ম্যাট্রিক্স থেকে তুমি হচ্ছে ট্রেস বি বের করবা। তোমার কাজ হচ্ছে এই দুটা বের করা। এবং দেখো তারা বলছে এই দুটাকে তোমাকে ইকুয়াল দিতে হবে। কি দিতে হবে? ইকুয়াল দিতে হবে। তো আমাকে একটু বলো তো, এ ম্যাট্রিক্স থেকে কি আমরা ট্রেস বের করতে পারি না? উত্তর হচ্ছে হ্যাঁ। ট্রেস কিভাবে বের করে বলো তো? ভাই এই যে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো থাকবে, মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো থাকবে সেগুলো আপনাকে যোগ আকারে লিখতে হবে। সেগুলো কি আকারে লিখতে হবে? যোগ আকারে লিখতে হবে। তো আমরা বলবো যে ট্রেস এ ইকুয়াল টু হচ্ছে ট্রেস বি। তাহলে এগুলোকে আমাকে কি আকারে লিখতে হবে বলতো? যোগ আকারে লিখতে হবে। হ্যাঁ, তো আমি লিখবো কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস হচ্ছে গামা স্কোয়ার। বুঝছো? মুখ্য কর্ণে যে ভুক্তগুলো আছে তাদেরকে আমাকে যোগ করলে আমি কি পাবো? ট্রেস এ পাবো। আর ট্রেস বিটা একই রকম ভাবে করতে হবে। মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে তাদেরকে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি বলবো কি, দেখো, টোয়াইজ আলফা প্লাস হচ্ছে টোয়াইজ বিটা প্লাস হচ্ছে টোয়াইজ গামা -3 অলরেডি আছে, ওটা লিখতে হবে। -3 লিখলাম, ঠিক আছে। ওকে, এখন তারা আমাকে বলছে এইটার মান নির্ণয় করতে হবে। তো একটু খেয়াল করে দেখো, এটার দিকে তাকালে প্রথমে ভয় পেয়ে যাবা, বাট নর্মালি একটু চিন্তা করে দেখো, 1/আলফা, 1/বিটা, 1/গামা। তার মানে আলফা বিটা গামা এই তিনটার মান যদি আমার কাছে জানা থাকে, তাহলে আমি কিন্তু খুব সহজে এটা মান নির্ণয় করে ফেলতে পারবো। হ্যাঁ, তো এখন আমি এখান থেকে কি করতে পারি একটু খেয়াল করে দেখো তো। আমি বললাম আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস হচ্ছে গামা স্কোয়ার, এবং এই পুরো জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো। -2 আলফা -2 বিটা মাইনাস হচ্ছে 2 গামা, -3 ওই পাশে আসলো, তাহলে কত হবে? +3 ইকুয়াল টু কত? 0। বুঝা গেছে না? ডানটাকে বাম পাশে নিয়ে আসছি। তা আমি এখানে ছোট্ট একটা চালাকি করব। ভাই আপনি আবার এখানে কি চালাকি করবেন? এই যে +3টা যে ছিল না, এই +3টাকে আমি এভাবে লিখবো। তোমরা কি কেউ রাগ করবা? ছিল +3, আমি বললাম আমি 3টা +1 লিখবো। তুমি বলবো যে লেখেন, কোনো সমস্যা নাই, তো একই তো কথা। +3 লেখা যা কথা, 3টা +1 লেখা তো একই কথা। তাই কেন আপনি এটা লিখবেন? এখনই তুমি একটু খেয়াল করবা যে আমি কেন এটা লিখতে গেছি আসলে। আমি বললাম আলফা স্কোয়ার মাইনাস হচ্ছে 2 আলফা প্লাস 1, এটাকে একটা ব্র্যাকেট দিব। তারপর আমি লিখবো হচ্ছে প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা প্লাস 1 প্লাস গামা স্কোয়ার মাইনাস 2 গামা প্লাস 1 ইকুয়াল টু 0। ভাই আপনি এখানে কি করলেন ভাইয়া? অনেক মনে দুষ্টমি করছেন তো? হচ্ছে না, বেশি দুষ্টমি করিনি। দেখো, এই যেখানে আলফা স্কোয়ার আছে আর এখানে -2 আলফা আছে, আলফা স্কোয়ার -2 আলফা। আর আমি এই যেখানে +3 ছিল না, +3কে তো আমি 3টা 1 লিখছি ইচ্ছা করি, তো সেখান থেকে আমি একটা 1 এখানে লিখে দিলাম। তো এটাকে ব্র্যাকেটে রাখলাম। একই রকম ভাবে বিটা স্কোয়ারের সাথে -2 বিটা প্লাস 1, গামা স্কোয়ারের সাথে -2 গামা প্লাস 1 এভাবে রাখলাম। এখন ভাই আপনি কেন এভাবে রাখছেন একটু বলেন তো? রাখার কারণটা কি? দেখো তো ভাই, আমি এই জিনিসটাকে এভাবে এখন লিখতে পারবো না যে আলফা -1 হোল স্কোয়ার প্লাস বিটা -1 হোল স্কোয়ার প্লাস গামা -1 হোল স্কোয়ার লিখা যাবে নাকি যাবে না? তোমরাই বলো। কারণ কি, দেখো, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাই না? বি এর মানটা 1 এখানে আছে, না লিখলেও চলবে। তার মানে আমি সেটা মানে কি লিখতে পারবো? a - b হোল স্কোয়ার, যেটা আমরা ক্লাস 6 থেকে শিখে আসতেছি, সেটা লিখছি আমি এখানে। এখন তুমি এখানে কি বলতে পারবে দেখো তো? এই যে আলফা -1 হোল স্কোয়ার ইকুয়াল তুমি কি লিখতে পারবা? 0। মানে প্রত্যেকটা উৎপাদক নিয়ে এখন তুমি কাজ করো, প্রত্যেকটা উৎপাদক নিয়ে তুমি এখন কাজ করবা। এবং প্রত্যেকটা উৎপাদক আলাদা আলাদা করে তোমাকে 0 চিন্তা করতে হবে। তুমি যে সবগুলো যোগফল 0 পেতে চাও, অনেক কথাবার্তা আছে, এত কথাবার্তা দরকার নাই। আলফা -1 হোল স্কোয়ার ইকুয়াল টু তুমি 0 চিন্তা করো, ঠিক আছে? 0 চিন্তা করো, তাহলে আলফা ইকুয়াল টু কত পাবা? 1 পাবা। হ্যাঁ, তাহলে আমি একবারে লিখে ফেলি, হ্যাঁ, যে
আমি যে এখন এখানে প্রত্যেকটা উৎপাদক আলাদা আলাদা করে নিই, যে আলফা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, তারপর হচ্ছে বিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, গামা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। হ্যাঁ, তাহলে দেখো একটা লাইন লিখে দিই, আলফা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু ওটা নিলাম, আলাদা আলাদা করে জিরো হইতে হবে। তাহলে আলফা ইকুয়াল টু কত পাবা? ওয়ান পাবা। একই রকমভাবে বিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো, তাহলে বিটা ইকুয়াল টু কত? ওয়ান। গামা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে অতএব গামা ইকুয়াল টু কত হচ্ছে? গামা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। দেখো স্কোয়ার ভাবে চলে যাবে, বাদ হয়ে যাবে, শুধুমাত্র আলফা ইকুয়াল টু ওয়ান থাকবে, বিটা ইকুয়াল টু ওয়ান, গামা ইকুয়াল টু ওয়ান। এবং তুমি যদি এখানে ওয়ান 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 বসাও, তাহলে তুমি দেখবে এগুলো সবগুলো জিরো, এটাও জিরো হবে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে, এবং সবগুলো জিরো যোগফলে একটা জিরো পাওয়া পসিবল। তার মানে প্রত্যেকটাকে তোমাকে আলাদা আলাদা করে জিরো চিন্তা করতে হবে। তাই তুমি একটু খেয়াল করে দেখো তো, যদি তুমি আলাদা আলাদা করে জিরো চিন্তা করো, তাহলে আলফা মান পাইলা, বিটার মান পাইলা, গামার মান পাইলা। এখন তোমাকে তারা প্রশ্নে কি বলছে? তারা তোমাকে বলছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস হচ্ছে ওয়ান বাই গামা, এটা কি বের করতে বলছে? মান বের করতে বলছে। তো আলফা বিটা গামার মান কত বের করছে ভাইয়া? ওয়ান 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 বের করছে না? তাহলে কি বলবা? ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান, তাহলে তিনটা ওয়ান যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। লেখাটা কিছু লেখা লাগবে না, মানে তুমি এখন আর ছোট বাচ্চা নাই যে তোমাকে এটা বলতে হবে যে প্রত্যেকটা উৎপাদককে আমাকে আলাদা আলাদা করে জিরো লিখতে হবে, কেননা সবগুলো জিরো যোগফল মিলে একটা জিরো পাওয়া যায়। এত কথা লেখার কোনো দরকার নেই, বুঝছো? এত কথা লেখার কোনো দরকার নেই। তুমি এতটুকু করতে পারলে স্যারা তোমাকে নাম্বার দিবে। হ্যাঁ, যত বেশি কথা লিখবা তত ভুল বেশি বের হবে। হ্যাঁ, দেখো না, যারা বেশি কথা বলে তারা একটু বেশি ভুল বলে। তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম দেখবা যে বেশি কথা বললে বেশি ভুল বলে ফেলে। যত কথা কম বলা যায় তত ভুল কম হবে। হ্যাঁ, আমরা কি বুঝছি? হ্যাঁ, জেনারেল ম্যাথ 3-এর একটা ম্যাথ, তোমাদের জেনারেল ম্যাথের একটা অঙ্ক, যেটা তোমরা অলরেডি অনেকে করছো। যদি বলো ভাই আমি করি নাই, তাহলে তো সমস্যা আছে। হ্যাঁ, ফাঁকি দেওয়া যাবে না। 9-10-এ ফাঁকি দাও, বাট ইন্টারে ফাঁকি দেওয়া যাবে না। ইন্টার আসলে পড়তে হবে। পড়ার উপরে কোনো কথা নাই, পড়ালেখার উপরে কিচ্ছু নেই, পড়া ছাড়া কোনো কিছু না। তাই দেখো তো, এই অঙ্কটা তোমাদের কাছে কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? মানে আগে আমাকে একটু বলো যে ভাইয়া অঙ্কটা আসলে অনেক কঠিন, মানে একজন অলরেডি ধরে ফেলছে যে আমাদের জেনারেল ম্যাথের অঙ্ক শেষটুকু বা শুরুটুকুতে তোমার বলা হয়েছে ট্রেস এ ইকুয়াল টু ট্রেস বি। তুমি তো ট্রেস তো তুমি জানো, ট্রেস তোমাকে শেখানো হয়েছে। এখন বলো তো, আর কি কোনো নতুন কিছু তুমি পাইছো এই অঙ্কটার মধ্যে, নাকি এটা তোমাদের লেভেলেই পড়ে এই অঙ্কটা? বলো তো। সো তোমার যে কোনো একটা ফ্রেন্ডকে তুমি এই টাইপের অঙ্ক দেখাতে পারো, ঠিক আছে? তোমার পড়াশোনার ভেতরে যা আছে তাই পড়ানো হবে, এর বাইরে কিন্তু কোনো কিছু পড়ানো হবে না। হ্যাঁ, তুমি যেহেতু বুঝো নাই, তুমি হচ্ছে আবার পূর্বে চলে যাও। হ্যাঁ, পূর্বে প্রথম থেকে ক্লাসটা দেখো, মাঝপথে আসলে কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, তো আমরা তো অনেকক্ষণ ধরে বর্গ ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো আমরা দেখবো এখন যে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে দুই ধরনের। বর্গ ম্যাট্রিক্স কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে কি বলতো? কর্ণ ম্যাট্রিক্স। একটা হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটা কি বলতো? কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে কি? কর্ণ ম্যাট্রিক্স। যা যেখানে এতটুকুই থাকবে, এখানে তেমন কিছু বুঝাবো না। ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা কি? কর্ণ ম্যাট্রিক্স। তো এখন আমাদেরকে জানতে হবে আসলে যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি জিনিস, আর হলো কর্ণ ম্যাট্রিক্সটা আসলে কি জিনিস। হ্যাঁ, ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে এখন আমরা আইডিয়া অর্জন করব। জাস্ট এতটুকু রাখলাম যে বর্গ ম্যাট্রিক্স হলো দুই ধরনের, ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটা কি? কর্ণ ম্যাট্রিক্স। এখন আমরা দেখবো যে আসলে ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কাকে বলে বা ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি। হ্যাঁ, তো কি বলছে দেখো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের অথবা নিচের ভুক্তিগুলো শূন্য তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। উপরের ভুক্তিগুলো অথবা নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয়ে থাকে, তাহলে তাকে আমরা কি বলে থাকি? ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে থাকি। আমি যদি ছোট্ট একটা তোমাকে এক্সাম্পল দিই। হ্যাঁ, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, মুখ দেখো কি বলছে? প্রধান কর্ণের উপরের অথবা নিচের। তাহলে প্রধান কর্ণের উপরের অথবা হচ্ছে নিচের, তাহলে এখানে আমি 1 2 3 দিলাম। হ্যাঁ, বি নামে আরেকটা আমি তোমাকে ম্যাট্রিক্স বললাম, এটা আমি তোমাকে বললাম হচ্ছে প্রধান কর্ণে আছে হচ্ছে 1 2 3। হ্যাঁ, তো এখন এই জায়গাটা আমি তোমাকে বললাম হচ্ছে 5 6 7 আছে, এখানে আমি তোমাকে বললাম হচ্ছে 5 6 7 আছে। তো তারা কি বলছে একটু বলো তো? তারা বলছে
উপরের মানে মুখ্য কর্ণের যে উপরে যে ভুক্তিগুলো আছে এগুলো শূন্য হবে, অথবা মুখ্য কর্ণের নিচে যে তোমার ভুক্তিগুলো আছে তারা শূন্য হবে। হয় উপরে শূন্য হবে, না কি হবে নিচে শূন্য হবে। যদি এরকম হয়ে থাকে তাহলে তার নাম কি বলতো? ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার নাম কি? ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এটাও একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটা একটা কি? ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝা গেছে? এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ভাই উপরেও শূন্য নিচেও শূন্য, তাহলে দুইটা কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স নাকি এদের কোনো নাম আছে? হ্যাঁ, এদের নাম আছে। আমরা পরবর্তী স্লাইডে দেখব যে এদের আসলে নাম আছে। চলো দেখি এদের আসলে কি নাম আছে। তার মানে মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো অথবা মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয়ে থাকে তাহলে আমরা তাকে কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স বলে থাকবো। হ্যাঁ, তো এখন একটু খেয়াল করে দেখো যে এই যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে থাকবো। তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে কি বলতো? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই ধরনের, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন আমাদের মধ্যে প্রশ্ন হতে পারে এটার নাম কেন ঊর্ধ্ব আর এটার নাম কেন নিম্ন? হ্যাঁ, তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব। ঠিক আছে, একটা কি অঙ্কন করার চেষ্টা করব? ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব। ত্রিভুজ একটা অঙ্কন করার চেষ্টা করব। যদি আমরা ফ্লিপ করি তাহলে কি হবে একটু দেখি। মিরর করলে কি হবে? সেটাতে এক্সট্রা হচ্ছে ওকে। একটু খেয়াল করে দেখো তো আমার এই যে যে অশূন্য যে ভুক্তিগুলো আছে, এই যে আমার যে অশূন্য ভুক্তিগুলো আছে দেখো তো, এগুলো হচ্ছে আমার অশূন্য ভুক্তি। হ্যাঁ, এই যে এটা অশূন্য ভুক্তি, এটা হচ্ছে আমার অশূন্য ভুক্তি। একটু খেয়াল করে দেখো যে এক্স 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 এক্স, তো এরা কিন্তু আমার কি বলতো? অশূন্য ভুক্তি। এরা কি আমার? অশূন্য ভুক্তি। অশূন্য ভুক্তি। তো অশূন্য ভুক্তিগুলো শূন্য হবে না, অশূন্য ভুক্তি। হ্যাঁ, এরা কেন অশূন্য ভুক্তি? কেন এরা শূন্য না। তো এই যে অশূন্য ভুক্তিগুলো নিয়ে যদি তুমি কোনো ত্রিভুজ অঙ্কন করতে পারো তাহলে তার নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা কেন ঊর্ধ্ব? কারণ দেখো তুমি উপরের যে অশূন্য ভুক্তিগুলো আছে তাদেরকে নিয়ে তুমি একটা ত্রিভুজ গঠন করতে পারছো। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে ভাই আপনি তো এই যে শূন্যগুলোকে নিয়েও তো একটা ত্রিভুজ গঠন করতে পারতেন, এটা নিয়েও তো একটা ত্রিভুজ গঠন করা যাবে। তো ত্রিভুজটা তুমি তখনই গঠন করতে পারবা যখন ভুক্তিগুলো অশূন্য হবে। তার মানে আমরা অশূন্য ভুক্তিগুলো দিয়ে আমাদেরকে ত্রিভুজ গঠন করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে অশূন্য ভুক্তিগুলো দিয়ে যেহেতু আমি একটা ত্রিভুজ গঠন করতে পারছি তাহলে তার নাম হচ্ছে কি বলতো? তার নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবং এটা কি? উপরে ত্রিভুজটা আছে, এজন্য নাম হলো ঊর্ধ্ব। এবার চলে আসি হচ্ছে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমরা চলে আসি। হ্যাঁ, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমরা চলে আসি। এই যে এখন কথা হচ্ছে ভাই এটা কেন নিম্ন? তুমি একটু খেয়াল করে দেখো যে তুমি এখানে একটা ত্রিভুজ গঠন করছো এবং কাদেরকে নিয়ে তুমি ত্রিভুজ গঠন করছো? অশূন্য ভুক্তি নিয়ে। অশূন্য যে ভুক্তিগুলো আছে তুমি তাদেরকে নিয়ে কি তৈরি করছো বলতো? একটা ত্রিভুজ গঠন করছো। তো এই জন্য, এবং এই ত্রিভুজটা কি নিচে গঠন করছো এবং এটার উপরে কি আছে? শূন্য 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 আছে। তো এই জন্য এটার নাম হচ্ছে কি বলতো? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এর নাম কি বলতো? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে একটু খেয়াল করে দেখো যে তোমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো নাকি পাও নাই? একটু কমেন্ট করে জানাও যে আমাদের অশূন্য ভুক্তিগুলো নিয়ে যদি আমরা কোনো ত্রিভুজ গঠন করতে পারি তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স অথবা কি বলতো? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, ক্লিয়ার। এখন আমরা এখানে ছোট্ট আরেকটা টপিক সম্পর্কে জানবো। হ্যাঁ, আমরা ছোট্ট একটা টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে আমরা যখন একটা ম্যাট্রিক্স লিখি, হ্যাঁ আমরা যে একটা ম্যাট্রিক্স লিখি তো ভুক্তিগুলো কি কি? A11, A12, A13, তারপর হচ্ছে A21, A22, A23, তারপর আরেকটা হচ্ছে আমাদের A31, A32, আরেকটা হচ্ছে কি A33, A33। তো তুমি এদের মধ্যে তোমাকে একটু সম্পর্কগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, যেমন আমার এই যে মুখ্য যে কর্ণ আছে না, মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে না,
মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে না, তো সেখানে আমি তোমাদের কি বলেছিলাম বলো তো, যে এদের আই আর জে কি হবে, বা এদের আই আর জে সমান, এদের আই আর জে কি সমান। কেন? কারণ দেখো এখানে 2 2 আছে, এখানে 3 3 আছে, এখানে 1 1, তার মানে এদের সারি এবং কলাম কি বলতো ইকুয়াল। ওকে, এরপর তুমি একটু খেয়াল করে দেখো যে আমার এই জায়গাটাতে, এই জায়গাটা দেখো, তারপর হচ্ছে এখানে, তারপর হচ্ছে এখানে। হ্যাঁ, তো আচ্ছা এটাকে এভাবে দিব না, এভাবে না দিই, এটাকে অন্যভাবে দিই, অন্য কালার দিয়ে দিই। আমি যদি এই যে তিনটা যে আছে আমার ভুক্তি, এই যে তিনটা ভুক্তি আছে, তিনটা ভুক্তি আছে, এই যে তিনটা ভুক্তি, এই তিনটা ভুক্তি, এই তিনটা ভুক্তির মধ্যে আই আর জে এর সম্পর্কটা কীরকম, এদের মধ্যে আই আর জে এর সম্পর্কটা কীরকম তুমি এটা খেয়াল করে দেখো। আই হচ্ছে 1, আই হচ্ছে 1, আই হচ্ছে 2, বাট জে একটু খেয়াল করে দেখো, এখানে যখন আই 1 জে হচ্ছে 2, তার মানে আই ছোট জে বড়। এখানে দেখো আই হচ্ছে 1 জে হচ্ছে কত 3, তার মানে আই ছোট জে বড়। এখানে একটু খেয়াল করে দেখো, আই হচ্ছে 2 জে হচ্ছে কত 3, তার মানে কি আই ছোট জে বড়। তার মানে এই যে মুখ্য কর্ণের উপরে যে ভুক্তিগুলো আছে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি বলতো, সম্পর্কটা হচ্ছে আই হবে ছোট আর জে হবে কি বলতো বড়। তার মানে সারি হচ্ছে ছোট, কলাম হচ্ছে কি বলতো বড়। আশা করি বুঝতে পেরেছো। একই রকম ভাবে আমার নিচে যে ভুক্তিগুলো আছে, নিচে যে আরো তিনটা ভুক্তি আছে, নিচে কি আছে আরো তিনটা ভুক্তি আছে, তো এদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে। দেখো তো এদের সম্পর্কটা কিরকম, এদের সম্পর্কটাতে কি সারি বড় এবং কলাম কি ছোট না। দেখো তো সারি বড়, দেখো প্রত্যেকটারে দেখো সারি সংখ্যাটা কি বেশি দেওয়া আছে, কলাম সংখ্যাটা কি দেওয়া আছে কম দেওয়া আছে। তারপরে আমরা কি বলতে পারি না যে আমার মুখ্য কর্ণের নিচে যে ভুক্তিগুলো আছে তাদের সারি এবং কলামের মধ্যে সম্পর্কটা হচ্ছে আই হচ্ছে বড়, জে হচ্ছে ছোট। তাহলে পুরো একটা ম্যাট্রিক্সের মধ্যে মুখ্য কর্ণের যে আই জে বা সারি কলাম ছিল তাদের সম্পর্ক দেখলাম, মুখ্য কর্ণের উপরে ভুক্তিগুলো সম্পর্ক দেখলাম, নিচের ভুক্তিগুলোর সম্পর্ক আমরা দেখলাম, এবং এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, অনেক বেশি হেল্প করবে। তো আমরা একটু আবার আগের স্লাইডে ফেরত যাই, আগের স্লাইডে ফেরত যাই। আগের স্লাইডে আমরা ফেরত যাই। তাহলে আমরা দেখো তো এই জায়গা থেকে একটা শর্ত দাঁড়া করাতে পারি কিনা, এই জায়গাতে আমরা একটা শর্ত দাঁড়া করাইতে পারি নাকি পারি না। যেটা কি শর্ত, আমি বললাম যে আমার যে এই যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলোকে আমি কি বলতাম, এ আই জে বলতাম না, যে সবগুলো ভুক্তিকে আমি এ আই জে দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা আমি এখানে বললাম এ আই জে ইকুয়াল টু হচ্ছে 0, তুমি ভয় পাই যাবা যে ভাই এ আই জে ইকুয়াল টু 0 কেন, কারণ এখানে তো সবগুলো ভুক্তি তো শূন্য না। এরপরে আমি এখানে একটা শর্ত দিয়ে দিলাম, একটা আমি শর্ত দিয়ে দিলাম যে এ আই জে 0 কখন, যখন হচ্ছে আমার আই হচ্ছে বড় জে হচ্ছে ছোট। দেখো এই লাইনটা বুঝছো কিনা, এই লাইনটা বুঝছো কিনা, যে আমি এখানে একটা শর্ত দিয়ে দিলাম যে আমার এ আই জে ইকুয়াল টু 0 মানে কি আমার ভুক্তিগুলো শূন্য। কখন শূন্য, যখন আমার আই বড় জে ছোট, তো তখন সেটা আমি কি বলতেছি বলতো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত। তো যদি কখনো তোমাদেরকে এরকম দেয় যে এ আই জে ইকুয়াল টু 0 আই গ্রেটার দেন জে, এটা আসলে কি ধরনের ম্যাট্রিক্স, তখন তোমাকে বলতে হবে এটা একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবারও বলতেছি এ আই জে মানে যে কোনো ভুক্তিকে বোঝানো হয়, এ আই জে ইকুয়াল টু 0 বলে দিচ্ছি, আমরা যে কোনো ভুক্তি 0 হতে পারে। এরপর আমি তোমাকে একদম স্পেসিফিক করে বলে দিছি যে এটা তখনই 0 যখন আই বড় এবং জে ছোট হবে। তার মানে আই বড় এবং জে ছোট, আমরা কি শিখলাম যে এটা হলো আই বড় জে ছোট, তার মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে তোমার এই নিচের ভুক্তিগুলোর কথা বোঝাচ্ছে। বুঝা গেছে? তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এটা একটা কি কন্ডিশন বা শর্ত। একই রকম ভাবে নিম্ন ত্রিভুজাকার যে নিম্ন ত্রিভুজাকার যে আমার ম্যাট্রিক্সটা আছে তাদেরকেও আমি এখানে একটা শর্ত দ্বারা করে দিতে পারি যে এ আই জে, শর্তটা কি যে এ আই জে ইকুয়াল টু হচ্ছে 0, এ আই জে ইকুয়াল টু কত 0। এটা কখন 0 হবে, যখন আমি স্পেসিফিক করে বলে দিব এবার আই হবে ছোট জে হবে কি বলতো বড়, তাই না? আই হবে ছোট জে হবে বড়, আই হবে ছোট জে হবে কি বড়। তাহলে এটা তোমার কার শর্ত বলো তো, এটা হচ্ছে আমার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত। কারণ আমরা বলেছিলাম যে আই ছোট আর জে বড় হলে আসলে মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলোকে বোঝায়। তো আমি এখানে যখন বলে দিলাম যে এ আই জে ইকুয়াল 0 মানে কি যে ভুক্তিগুলো শূন্য, যে কোনো ভুক্তি শূন্য, তো এরপর আমি স্পেসিফিক করে বলে দিলাম যে এই যে এ আর এই যে আই আর জে আছে, এই আই আর জে সম্পর্কটা হচ্ছে আই হবে ছোট জে হবে বড়। তারপরে স্পেসিফিক ভাবে আমি মুখ্য কর্ণের উপরে যে ভুক্তিগুলো আছে আমি তাদেরকে বুঝিয়ে দিলাম। সো যদি কখনো তোমাদেরকে এরকম কোন একটা কন্ডিশন দেয় তখন বুঝে নিবা সেটা আসলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের একটা কন্ডিশন বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করা যায় যে এরকম কন্ডিশন যদি তোমাদের কখনো দেয় তোমরা ভয় পাবে না।
হ্যাঁ, বুঝে নিবা যে এগুলো আসলে তোমার সারি এবং কলামের মধ্যে কোনো একটা সম্পর্ক বোঝাচ্ছে। তার মানে এগুলো দিয়ে যে আমি কাজ করি তাহলে আমি অবশ্যই কোনো না কোনো একটা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে ভাইয়া, শূন্য কেন হবে? শূন্য কেন হবে এটার কোনো নিয়ম নাই, মানে এটার কোনো ব্যাখ্যা নাই। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স তৈরি করতে হলে তোমার এখানে শূন্য দিতেই হবে। ঠিক আছে, তোমাকে এখানে শূন্য দিতেই হবে। ওকে, তো এরপরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তী টপিকসে। হ্যাঁ, আমাদের এই ত্রিভুজাকার ম্যাট্রিক্স শেষ হয়ে গেল। এবার দেখো যে তোমাকে আমি বললাম যে একটি 3x3 ক্রমে ম্যাট্রিক্স এবং এখানে কিছু শর্ত দিচ্ছি, এই ম্যাট্রিক্সটি কি ধরনের। তো এইরকম অঙ্ক দেখলে অনেকে ভয় পেয়ে যায়, বাট তুমি তোমার যে কোনো একটা ফ্রেন্ডকে দেবে, দেখবে সে কখনোই পারবে না এই অঙ্কটা, বাট তোমাকে অবশ্যই এক ধাপ আগে থাকতে হবে, তাই না? তো একটু খেয়াল করে দেখো, তারা তোমাকে বলছে যে একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে, সেটা কত বাই কত, 3x3। তো যখন এরকম দেখবা তখন তুমি সবসময় যেন এরকমই একটা ম্যাট্রিক্স ধরে নিবা যে এ ইকুয়াল টু এভাবে লিখবা A11, এভাবে কিন্তু মাস্ক লিখতে হবে A11 A12, শুধুমাত্র ABCD লিখলে হবে না, কিচ্ছু পাবা না। তারপর বলতে হবে A13, তারপর হচ্ছে A21 A22 A23, তারপর হচ্ছে কি দেখো A31 A32, তারপর হচ্ছে কত A33। তার মানে আমরা হচ্ছে এ নামে একটা ম্যাট্রিক্স দেখলাম যেখানে হচ্ছে আমাদের 9টা ভুক্তি আছে এবং তারা বলে দিছে যে এটা কত বাই কত হবে, 3x3 আকারে একটা ম্যাট্রিক্স হবে, লিখে দিলাম। এখন দেখো তারা আমাকে একদম স্পষ্ট করে বেশ কিছু এখানে কন্ডিশন দিয়ে দিছে, যে কি বলছে যে 0 তখনই হবে যখন আই ছোট জে বড়। একটু ভালো মতো করে বুঝো, তুমি একটা ম্যাট্রিক্স ধরে নিছ, এবার তুমি লিখবা যে এ ইকুয়াল টু, এবার দেখো তারা তোমাকে কি কি বলছে। তারা তোমাকে বলছে যে তুমি যে ভুক্তিগুলো যে মান লিখবা, তো সেটা বলছে 0 লিখতে হবে, 0 লিখতে হবে। তুমি কখন 0 লিখবা? যখন আই ছোট জে বড়। কারণ বলো তো ভাই, আই ছোট জে বড় বলতে আমার কি এই তিনটাকে বুঝায় না? এই তিনটাকে বুঝায় না? এই তিনটাকে কি বুঝায়? এই তিনটাকে বুঝায় হচ্ছে যে আই হবে ছোট, জে হবে কি বড়। তার মানে আই ছোট জে বড় হলে সেই ভুক্তিগুলোর মান কত? সেই ভুক্তিগুলোর মান হচ্ছে 0। তাহলে আমি এখানে একটা 0 দিব, এখানে একটা 0 দিব, এখানে একটা 0 দিব। তাহলে বুঝছো যে আমি কেন এখানে এখানে 0 দিলাম? কারণ এই তিনটা ভুক্তির সম্পর্ক হচ্ছে আই ছোট জে বড়, তার মানে সেগুলো কি হবে? 0 হবে। এরপর তারা কি বলছে একটু খেয়াল করে দেখো। তারা বলছে যে n বিলংস টু হচ্ছে n বিলংস টু n। তো এই n মানে কি? n মানে তুমি যে কোনো একটা সংখ্যা চিন্তা করবে, আর এই বড় হাতের মানে কি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার শুরু হয় কি 1 2 3 4 5 6 7, যে কোনো সংখ্যা। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা তো তোমরা শিখে আসছো, সেটা শুরু হয় করা থেকে 1 থেকে। কাউন্টিং নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে আমার ন্যাচারাল নাম্বার হবে এটা। তাহলে আমি ন্যাচারাল নাম্বার বসাতে পারবো, যে কোনো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6, যে কোনো ন্যাচারাল নাম্বার তুমি বসাতে পারবা। এটা কখন বসাতে পারবো? যখন আমাকে বলছে আই ইকুয়াল টু জে, অর্থাৎ যে ভুক্তিগুলো আই আর জে সমান হবে সেখানে আমি যে কোনো ন্যাচারাল নাম্বার বসাতে পারবো, যে কোনো ন্যাচারাল নাম্বার। আর তুমি আমাকে বলো তোমার ফেভারিট নাম্বার কত, যে কোনো একটা নাম্বার তুমি এখানে বসাতে পারবা। তারা প্রথমটা ফিক্সড করেছে 0, বাট এটা কিন্তু ফিক্সড করে না যে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তোমার যা মনে চায় যে কোনো একটা ন্যাচারাল নাম্বার লিখতে হবে, মাইনাস লেখা যাবে না। আমার ফেভারিট নাম্বার হচ্ছে 7, আমি এখানে 7 লিখবো, 7, তারপর হচ্ছে 7 7। এটা আমি কথায় বসেছি বলতো এই জায়গাটাতে, এই জায়গাটাতে। এইখানে আমার কি হচ্ছে বলতো, এখানে তারা আমাকে বলে দিচ্ছে যে n বিলংস টু n, যেখানে i ইকুয়াল টু জে, যে আই আর জে সমান হবে। আর তুমি যে কোনো একটা ন্যাচারাল নাম্বার লিখবা। তুমি যদি বলো আপনি 7 কে লিখছেন, ভাই তুই 8 লেখ 10 লেখ, তাও তুমি যে কোনো একটা নাম্বার একই রকম লিখতে হবে, যেন এই যে আই ইকুয়াল টু জে একই রকম তুমি লিখবা, আই ইকুয়াল টু জে, যে কোনো একটা ন্যাচারাল নাম্বার লিখলা। তুমি যদি বলো ভাই আমি 7 7 লিখবো না, আমি 7 8 9 লিখবো, লেখো, সমস্যা নেই। ভাই আমি 10 12 13 লিখবো, লেখো, কোনো সমস্যা নেই। মানে তুমি এখানে জাস্ট ন্যাচারাল নাম্বার হলেই চলবে, কোনো সমস্যা নেই। এরপর কি বলছে আবার দেখো, যে আবারও তুমি এখানে ন্যাচারাল নাম্বার লিখতে পারবা, আবারও তুমি এখানে ন্যাচারাল নাম্বার দিতে পারবা, আবার তুমি ন্যাচারাল নাম্বার দিতে পারবা। সেটা কাদের ন্যাচারাল নাম্বার দিতে পারবা? যেখানে আই বড় জে ছোট। দেখো এগুলো তুমি, এগুলোতে কি আছে? আই বড় আছে, জে ছোট আছে, আই বড় জে ছোট। তাই তুমি এখানে আবার যে কোনো ন্যাচারাল নাম্বার দিবা। ন্যাচারাল নাম্বার কিন্তু 0 লেখা যায় না, 0 বাদ দিয়ে যে কোনো ধনাত্মক সংখ্যা লিখো। তো ভাই আমার মন চাচ্ছে এখানে 1 লেখা, এখানে 2 লেখা, এখানে 3 লেখা। তোমার যদি মন চায় যে না ভাই আমি এখানে 5 6 7 লিখবো, লেখো, কোনো সমস্যা নেই। তোমার মন যা চায় তাই, তোমার বন্ধুর সাথে তোমার উত্তর মিলানো লাগবে না। তুমি এই শর্ত ফুলফিল করছো, এটাই এনাফ। ঠিক আছে? তাহলে আমার এটাই হচ্ছে একটা কি বলতো, এটা হচ্ছে আমার একটা কোন টাইপের তোমার ঊর্ধ্ব ত্রিভুজাকার নাকি নিম্ন ত্রিভুজাকার। এটা একটা আমার কি বলতো, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ত্রিভুজাকার
ম্যাট্রিক্স, কারণ তুমি নিচে অশূন্য ভুক্তিগুলো দিয়ে হচ্ছে তুমি একটা ত্রিভুজ উৎপন্ন করতে পেরেছো। তো এই জন্য এটা হচ্ছে ইফ দ্বারা কি বোঝায়, ইফ এর বাংলা হচ্ছে যেন, যেন বোঝায়। আর এখানে না বুঝলেও কোনো সমস্যা নাই, তার তোমার এখানে কন্ডিশন দিয়ে দিছে। তো ইফটা তুমি বাদ দিয়ে দাও, কন্ডিশনটা বুঝতে পারছো না তুমি সেটা বলো। ইফ তুমি ভুলে যাও, বর্গ নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, বর্গ বলা যাবে না, জাস্ট নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার মানে এই কন্ডিশন দ্বারা বোঝাচ্ছে যে এই কন্ডিশনটা যে যে ভুক্তিগুলো মেনটেন করে তাদেরকে তুমি জিরো বসাবা। তা আমি এখানে জিরো বসাই দিলাম। এরপর তারা তোমাকে বলছে আই ইকুয়াল টু জে, তো আই ইকুয়াল টু জে তো তোমাকে মান বসাইতে হবে। এখন এই মানগুলো আমি কিভাবে পাবো, তারা বলে দিচ্ছে যে এন বিলংস টু এন, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বসাইতে হবে, ন্যাচারাল নাম্বার শুরু 1 থেকে। আর তোমার মনে যা চায় তুমি এখানে তাই লিখবা, এখানে ন্যাচারাল নাম্বার লিখলেই চলবে, 7 এর জায়গায় যে কোনো নাম্বার তুমি লিখো, কোনো সমস্যা নাই। এবার আবার তোমাকে বলছে আবার তুমি ন্যাচারাল নাম্বার বসাতে পারবা যখন তুমি দেখবা আই বড় জে ছোট। তাহলে আমার এগুলো কি, আই বড় জে ছোট, তাহলে আমার এখানে মন চাইছে 1 2 3 4 5 6 বসাতে আমি বসাই দিচ্ছি এই। আরে বাবা আমি তো বললাম রে বাবা, তুমি এখানে 7 এর জায়গায় তুমি 10 দাও না, সমস্যা নাই তো। মানে তুমি কথা বুঝো না কেন, তুমি জাস্ট ভুল ধরো কেন এত? হ্যাঁ আমি তো বলেই দিচ্ছি তোমাকে যে কোনো ন্যাচারাল নাম্বার ধরো, 7 এর জায়গায় 8 দাও 9 দাও 10 দাও, তোমার ইচ্ছা। তুমি কথা না বুঝে ভুল ধরো কেন? যা মন চায় তাই ধরো না। 3টা 7 দিলে কি এটা ন্যাচারাল নাম্বার না? 3টা 7 দিলে কি ন্যাচারাল নাম্বার না? 3টা 8 দিলে কি ন্যাচারাল নাম্বার না? তারপর আমি তোমাকে বলে দিলাম না তুমি যে কোনো নাম্বার ইউজ করার কোনো সমস্যা নাই, বাট সেম দিতে হবে না। সেম না দিলেও চলবে, তোমাকে তারা বলে নাই তো যে সেম দিতে হবে, জাস্ট বলছে ন্যাচারাল নাম্বার। এটা কথায় বসাবে ন্যাচারাল নাম্বার যেখানে আই আর জে সমান। তাহলে আই আর জে সমান তুমি 7 8 9 দাও, তুমি 3টা 7 দাও, 3টা 8 দাও, 3টা 9 দাও, যা খুশি তাই দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যা খুশি তাই দাও, কোনো সমস্যা নেই। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? এটা দ্বারা তোমাকে বোঝাচ্ছে হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? মানে যদি না বুঝতে পারো আরেকবার দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা, আরেকবার দেখলে বুঝতে পারবা। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে, প্রথমে বুঝতে পারো নাই। ওকে, দেখো এরকম টাইপের অঙ্ক তোমার বইয়ের মধ্যে পাবা না কিন্তু, বুঝছো? এরকম টাইপের অঙ্ক তোমার বইয়ের মধ্যে পাবা না, বাট এগুলো অবশ্যই খাতায় লিখে রাখিও। হ্যাঁ, একটু খাতায় লিখে রাখিও, মানে এগুলো প্র্যাকটিস করলে কি হবে যে যখন তখন যদি অঙ্ক তোমাকে দিয়ে দেয় তুমি তখন করতে পারবা। হ্যাঁ, এবার আসে আমরা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, তো কর্ণ ইংলিশ তো আমরা জানি ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাই না? তো কর্ণ ম্যাট্রিক্স এবার চলে আসছে। কি বলছে দেখো তো, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অন্যান্য সকল ভুক্তি শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। তো এখানে একটু কথা আছে আবার, মানে একটু একটু পর আবার কন্ট্রোভার্সির মধ্যে চলে যাবে, বাট আগে এই জিনিসটা একটু মনে রাখো। কি বলছে দেখো, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত, দেখো এই যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে না, এই যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলো ব্যতীত অন্যান্য সকল ভুক্তি শূন্য তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তার মানে কি বলছে এখানে, যে মুখ্য কর্ণটা বাদ দিয়ে অন্যান্য যত ভুক্তি থাকবে সবগুলো কি হইতে হবে, শূন্য হইতে হবে। বাট এর আগেরটা কিন্তু আলাদা ছিল, দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার আর নিম্ন ত্রিভুজাকার কিন্তু আলাদা ছিল, যে মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য, মুখ্য কর্ণের উপরে ভুক্তিগুলো শূন্য। বাট এবার তারা তোমাকে কি বলছে বলতো, তারা এবার তোমাকে বলছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অন্যান্য সকল ভুক্তি শূন্য হইতে হবে, এটা বাধ্যতামূলক। মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য সকল ভুক্তি কি হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে তার নাম কি বলতো, কর্ণ ম্যাট্রিক্স। তাহলে তার নাম কি, কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন ভাইয়া এই মুখ্য কর্ণে কি থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে। মুখ্য কর্ণে কি থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে। তো এক্সাম্পল কি পরের স্লাইডে নাকি এই স্লাইডে? ওকে, তাহলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তোমাকে আমি বললাম যে বি নামে হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স আছে, বি নামে একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে আমার 2 0 0 0 3 0 0 0 4। তা দেখো তো ভাইয়া এটা কি এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স কিনা, এটা কি এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স কিনা? ভাই এটা কিভাবে কর্ণ ম্যাট্রিক্স, দেখো যে ভাইয়া মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য সকল ভুক্তি শূন্য, তাহলে দেখো আমরা কি ধরনের ম্যাট্রিক্স বলবো, কর্ণ ম্যাট্রিক্স বলবো। দেখো জিনিসটা ক্লিয়ারলি বোঝা গেছে কিনা, যে মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য সকল ভুক্তিকে আমরা কি বলতেছি, শূন্য বলতেছি, তাহলে তার নাম কি বলতো, কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এবং কর্ণ ম্যাট্রিক্স কিন্তু অবশ্যই বর্গ হইতেই হবে, বর্গ ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে আসি, এটা খুব ইম্পর্টেন্ট। এবার লাইনটা দেখো, এখানে আমি নোটে বলে দিছি প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হলো তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। এখন এই লাইনটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। দেখো ভাইয়া
এখানে কিন্তু তারা কন্ডিশন যেটা তোমাকে বলছে, তারা কন্ডিশনে কিন্তু বলছে যে মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য সকল ভুক্তি শূন্য বা বাধ্যতামূলক। মানে মুখ্য কর্ণ কি হবে এটা তারা দেখবে না, বাট অন্যান্য ভুক্তিগুলো শূন্য হইতে হবে এটা তারা দেখবে। এখন এই মুখ্য কর্ণ মাঝে মধ্যে দুষ্টমি করে বলে যে আমি নিজেও শূন্য হয়ে যাব, তখনও সে মুখ্য কর্ণই হবে, তখনও সে তোমার কর্ণ ম্যাট্রিক্স হবে। তার মানে কর্ণ ম্যাট্রিক্স কি আছে এটা আমার দেখার দরকার নাই, কর্ণ ম্যাট্রিক্সে শূন্য আছে নাকি 2 আছে নাকি মাইনাস আছে নাকি কি আছে এটা আমি দেখতে যাব না। আমি দেখবো যে কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে এই মুখ্য কর্ণটা ব্যতীত বাকি যে ভুক্তিগুলো আছে সেগুলো শূন্য কিনা। যদি সেগুলো শূন্য হয় তাহলে সেটা কর্ণ ম্যাট্রিক্স। এখন আমার এই মুখ্য কর্ণ কি আছে এটা আমার দেখার দরকার নাই। তারপরে আমি যদি এখন আরেকটা এক্সাম্পল দেই যে a ইকুয়াল টু 0 0 0 0 0 0 0 0 0, এটা হচ্ছে আমার এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স। এখন বলবো ভাই এটা কেন কর্ণ, এটা তো শূন্য ম্যাট্রিক্স। হ্যাঁ শূন্য ম্যাট্রিক্স তো কর্ণ ম্যাট্রিক্স। এবার দেখো এটা কিভাবে কর্ণ ম্যাট্রিক্স হয়। আমাকে সংজ্ঞায় কি বলছে, সংজ্ঞায় বলছে মুখ্য কর্ণ ব্যতীত, এই যে মুখ্য কর্ণ ব্যতীত মানে বাদ, অন্যান্য সকল ভুক্তি শূন্য হওয়া বাধ্যতামূলক। তো অন্যান্য সকল ভুক্তি কি শূন্য আছে, উত্তর হচ্ছে হ্যাঁ আছে। আর মুখ্য কর্ণে কি আছে এটা আমার দেখার দরকার নেই, মুখ্য কর্ণ এখানে ডাজেন্ট ম্যাটার, বাট অন্যান্য সকল ভুক্তি কি শূন্য আছে, উত্তর হচ্ছে হ্যাঁ আছে, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তো এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে, এভাবে চিন্তা করবা মুখ্য কর্ণ ব্যতীত মানে মুখ্য কর্ণ বাদ দিয়ে অন্যান্য সব ভুক্তি শূন্য থাকতে হবে। অন্যান্য সব ভুক্তি কি শূন্য আছে, উত্তর হচ্ছে হ্যাঁ অন্যান্য সব ভুক্তি শূন্য আছে, তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তার মানে যদি সবগুলো ভুক্তি শূন্য থাকে সেটা যেমন শূন্য ম্যাট্রিক্স, সেটা একই রকম ভাবে কর্ণ ম্যাট্রিক্স। এখানে কনফিউশনে কিছু নাই, ঠিক আছে, এখানে কনফিউশনে কিছু নাই। তাহলে শূন্য ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের কি ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। তার মানে এটা আমার একটা কি ধরনের ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার আবার খেয়াল করে দেখো কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে দুই ধরনের। কর্ণ ম্যাট্রিক্স কয় ধরনের, দুই ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স, একটা হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স। একটা হচ্ছে কি স্কেলার আর একটা কি বলে অভেদক। এখন স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু সেম কথাই, দেখো স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু সেম কথাই যে আমার এই যে মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য যে ভুক্তিগুলো সেগুলো কিন্তু কি হতে হবে, শূন্য হইতেই হবে, নাহলে সেই স্কেলার হবে না। তবে স্কেলারের শর্তটা হচ্ছে এ বি আর সি এই তিনটা ভুক্তি হচ্ছে ইকুয়াল হইতে হবে। এ বি সি কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে। তার মানে আমাদের স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য সকল ভুক্তি শূন্য হওয়া বাধ্যতামূলক। তবে 2 নম্বরে তারা মুখ্য কর্ণের ব্যাপারে শর্ত দিয়ে দিচ্ছে যে তুমি ইচ্ছা করলে যে কোনো সংখ্যা নিতে পারবা না, তোমাকে অবশ্যই এ বি সি যে আছে তাদেরকে ইকুয়াল চিন্তা করতে হবে। মানে আমি যদি এখানে 2 বসাই তাহলে সবগুলো 2, আমি যদি এখানে 3 বসাই তাহলে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি 3, আমি 5 বসালে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি হবে, 5 হবে, ঠিক আছে। এবার চলছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স মানে হচ্ছে মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য সকল ভুক্তি শূন্য হওয়া প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 1 হওয়া বাধ্যতামূলক। কি হইতে হবে, 1 হইতে হবে। তো 1 হওয়া বাধ্যতামূলক। এখানে যেমন তোমার কি 2 3 4 5 1 2 3 যে কোনো কিছু হইতে পারে, স্কেলার ম্যাট্রিক্সে 1 2 3 4 5 যে কোনো সংখ্যা হইতে পারে, তার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। বাট অভেদক ম্যাট্রিক্স বলতেছে আমি অন্য কোনো সংখ্যাকে নিতে পারবো না, 2 3 4 5 আমি এদেরকে নিব না, তাহলে আমি শুধু 1 কে নিব। তো যদি তুমি বলো যে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু শুধুই 1, তাহলে তার নাম হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এখন প্রশ্ন আসতে পারে মাথার মধ্যে যে ভাইয়া আমি যদি বলি যে এখানে আমি 1 1 1 দিব, যে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 1, এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে কি স্কেলার হবে না? অবশ্যই হবে। তার মানে অভেদক যাহা অভেদক ম্যাট্রিক্স তারাই হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে কেন ভাই আমরা যদি এই আপনার এই কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে আপনি বললেন যে কোনো সংখ্যা, তাহলে আমরা যদি এখানে 1 1 1 দিই তাহলে কি হবে? কর্ণ ম্যাট্রিক্সে 1 1 1 হতে পারবে না? উত্তর হচ্ছে হ্যাঁ পারবে। মনে রাখবা কর্ণ ম্যাট্রিক্সের আকারটা বড়, তারপরে তুমি ওটাকে ফিল্টার করলে পাবা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সে ফিল্টার করলে পাবা হচ্ছে তুমি কি অভেদক ম্যাট্রিক্স। তার মানে সকল অভেদক ম্যাট্রিক্স হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, আবার সকল স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কি বলতো কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স না, যেগুলো আমি একটা একটা করে একটু পরে আসবে। হ্যাঁ, তার মানে আমি যদি বলি যে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি তাহলে তার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আর আমি যদি বলি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি সমান হইতে হবে কিন্তু স্পেসিফিক অনলি 1ই হইতে হবে, তখন তার নাম হচ্ছে কি বলতো অভেদক ম্যাট্রিক্স। তখন তার নাম কি বলতো অভেদক ম্যাট্রিক্স। এখন আমরা এই দুটো সম্পর্কে আরো বিস্তারিত জানবো, চিন্তা করার কোনো কারণ নাই। আমরা এক এক করে এখন দেখবো। দেখো স্কেলার ম্যাট্রিক্স আমরা চলে আসি। দেখো কি বলছে, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান, যে প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান অন্যান্য সকল ভুক্তি শূন্য, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। তার মানে দেখো তো
এই যে এই সবগুলো ভুক্তি কি 2 2 2 আছে না, কি আছে 2 2 2 আছে, 2 2 2 মানে কি ইকুয়াল, তো a ইকুয়াল টু b ইকুয়াল টু c আছে, যেহেতু আছে তাহলে সেটা একটা কি ধরনের ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। হ্যাঁ, আর তুমি এখানে যদি বলো আমি 3 3 3 নিব, 4 4 4 নিব, 5 5 5 নিব, হ্যাঁ ঠিক আছে, সেটাকে স্কেলার ম্যাট্রিক্স, সমস্যা নাই। আবার দেখো এই জায়গাটাতে 0 0 0 0 এটাও কিন্তু এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স, a ইকুয়াল টু b ইকুয়াল টু c, এবং সেটা কি 0 ধরছে, তো এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। প্রশ্ন হইতে পারে ভাইয়া পরীক্ষায় যদি আপনার এটা দিয়ে বলে এটা কর্ণ ম্যাট্রিক্স নাকি স্কেলার ম্যাট্রিক্স, আমি কি দেখাবো, এরকম দিবে না, হইলে সবগুলাই উত্তর হবে, অভিন্ন ধারা কিছু উত্তর থাকে না, সবগুলাই হবে এই 0 0 0, যেমন তোমার স্কেলার ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্স, এটা শূন্য ম্যাট্রিক্স, এটা 3 ধরনের ম্যাট্রিক্সে পড়বে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স কাদেরকে বলতেছি, যে আমাদের a ইকুয়াল টু b ইকুয়াল টু c যদি সমান হয়ে থাকে তাকে আমরা কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স বলবো। যেমন 3 0 0 0 3 0 0 0 3 এটা একটা কি ধরনের ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। কেন, কারণ এখানে a ইকুয়াল টু b ইকুয়াল টু কি হচ্ছে, c হচ্ছে, ঠিক আছে, এটা একটা আমাদের কি ধরনের ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। এখন দেখো তারা আমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছে, যে বলছে এই ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স। তো আমরা তো অনেকে ভয় পেয়ে যাই, ভাইয়া ভয় পাওয়ার কোনো কারণ নেই, কি বলছে, এটা একটা 3/3 আকারে ম্যাট্রিক্স, তাই না, 3/3 আকারে ম্যাট্রিক্স। তো আমি লিখে ফেলি 3/3 আকারে একটা ম্যাট্রিক্স, 3/3 আকারে একটা ম্যাট্রিক্স আমি লিখে ফেলি। তাহলে আমি বললাম a11 a12 a13, তারপর হচ্ছে a21 a22 a23, তারপর হচ্ছে a31 a32 a33। হ্যাঁ, আমি লিখে ফেললাম ম্যাট্রিক্সটা। তো এখন দেখো তো তারা আমাকে কি ধরনের কন্ডিশন বলছে, তারা আমাকে একটা কথা বলেছে, দেখো যে যেখানে যেখানে আই আর জে সমান না, যেখানে যেখানে আই আর জে সমান না সেখানে সেখানে আমি বসাবো বলে শূন্য, আই আর জে সমান হতে পারবে না, তারা মানে হচ্ছে শূন্য। আর যেখানে যেখানে আমি দেখবো আই আর জে সমান সেখানে সেখানে আমি কত বসাবো, 3 বসাবো, 3 বসাবো, তারা বলে দিচ্ছে, দেখো কন্ডিশনে বলে দিচ্ছে। তা আমি কি জানি দেখো তো, এখান থেকে আমি এখন কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি হচ্ছে আমার এই যে মুখ্য কর্ণে যারা আছে, এই মুখ্য কর্ণে আই আর জে কি ইকুয়াল না, উত্তর হচ্ছে হ্যাঁ ইকুয়াল। তাহলে এই জায়গাগুলোতে আমি কি বসাবো, বা এই জায়গাগুলোতে আপনি 3 বসাবেন, 3 বসাবো 3 বসাবো 3 বসাবো। আর যেখানে 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 আমার সমান না, যেমন 1 2 1 3 2 3 2 1 3 1 3 2, এরা কি সমান, উত্তর হচ্ছে না, সমান না। তাহলে সেই সব জায়গায় আমি কত বসাবো, 0 বসাবো। তাহলে এই যে 0 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 এই যে 0। এখন বলো এটা কি ধরনের ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই আমি যদি একে কর্ণ ম্যাট্রিক্স বলি তাহলে কি কোনো সমস্যা আছে, হ্যাঁ তুমি তার একদম স্পেসিফিক নামটা বলবা, স্পেসিফিক নামটা বলবা। যেমন তোমার নামটা অনেক বড়, তাই না, বাট তোমাকে কি একজন ফিক্সড একটা নামে ডাকে না, পুরো নাম ধরে গিয়ে তোমাকে ডাকে, উত্তর না ডাকে না, তো তুমি এদেরকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবা, সমস্যা নেই। বাট তার যে স্পেশাল নামটা আছে সেই স্পেশাল নাম ধরে তাকে তুমি ডাকবা, যে সেটা হচ্ছে কি তার একটা স্কেলার ম্যাট্রিক্স। বা এখানে সবগুলো একই মনে হয়, তোমার কাছে একই মনে হইতে পারে, তুমি দেখো আমি এখানে শর্ত আলাদা আলাদা দিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় চিন্তা করলে একটু হলেও পার্থক্য পাবা। হ্যাঁ, পার্থক্য না হলে কি আর অঙ্ক হয় নাকি। দেখো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, দেখতে কঠিন অঙ্কটা, দেখতে কঠিন অঙ্কটা, দেখতে কঠিন বাট সহজ, বুঝছো। ক্লিয়ার, ভেরি গুড, ইজি। হ্যাঁ ইজি, অবশ্যই ইজি, সহজ তো। দেখো আমি এখানে একটা কথা লিখছি, কি লিখছি দেখো, এটা নোট আকারে লিখে রাখবা খাতার মধ্যে। সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। যদি কারো এটাতে বুঝতে প্রবলেম হয় আমি তাও তোমাদের জন্য এখন ছোট্ট একটা এক্সাম্পল দিব। দেখো আমি তোমাকে বললাম যে 2 0 0 0 2 0 0 0 2। হ্যাঁ, তো এই যে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এটা তোমার কি স্কেলার ম্যাট্রিক্স না, উত্তর হচ্ছে হ্যাঁ। তো এটা যদি স্কেলার ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে এটাকে আমরা কি ম্যাট্রিক্স বলতে পারি, কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি না। অর্থাৎ এটা আমার স্কেলার ম্যাট্রিক্স, এটা আমার কি কর্ণ ম্যাট্রিক্স। তার মানে ওই ম্যাট্রিক্সটা যদি স্কেলার হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কি কর্ণ ম্যাট্রিক্স, তাই না, কারণ কর্ণ ম্যাট্রিক্সকে আমরা 2 ভাগে ভাগ করছি, তারপরে স্কেলার ম্যাট্রিক্সটা অবশ্যই কি এটা কর্ণ ম্যাট্রিক্স হবে। এখন আমি তোমাকে এখানে এক্সাম্পল আরেকটা দিচ্ছি, বি ম্যাট্রিক্স নামে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সেখানে বললাম 2 3 4,
এখানে দিলাম হচ্ছে 0 0 0 0 0 0, বিনামে একটা ম্যাট্রিক্স দিলাম। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, যে প্রথমে যদি বলি এটার নাম কি, তুমি বাবা এটাতে স্কেলার হইতে পারবে না, কারণ এ বি সি সমান না, তাহলে এটা অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। এখন দেখো তো এই কর্ণ ম্যাট্রিক্সটা কি কোনোভাবে স্কেলার হইতে পারবে? বলতেছে না ভাইয়া পারবে না। তা দেখো তো আমরা এখন এই লাইনটার সাথে আমরা একমত কিনা, যে সকল স্কেলার ম্যাট্রিক্স হয় কর্ণ ম্যাট্রিক্স। সকল স্কেলার ম্যাট্রিক্সে কর্ণ ম্যাট্রিক্স হবে। তুমি এখানে 3 3 3 দাও, মানে ওটা স্কেলার হওয়া মানে এটা কর্ণ হবে, বাট সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার নয়। যেমন দেখো এটা যদি আমি একটা এক্সাম্পল নেই, এটা শুধু কর্ণ ম্যাট্রিক্স, এটা কি স্কেলার ম্যাট্রিক্স? ওটা হচ্ছে না ভাই, এটা স্কেলার না, এটা শুধু কর্ণ। তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের সেই নোটটা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সেই নোট। হ্যাঁ, আজকে এই পর্যন্ত রাখবো। জাস্ট আরেকটা খালি শুধুমাত্র পার্থক্য একটু দেখে নাও। হ্যাঁ, লাস্ট পার্থক্য দেখো কি বলছে। এবার আসলে আমরা অভেদক ম্যাট্রিক্স, যার ইংলিশ নামটা তোমাকে মাথায় রাখতেই হবে, যার ইংলিশ নামটা তোমাকে মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট বা আইডেন্টিটি, আইডেন্টিটি বললেই চলবে। হ্যাঁ, যে অভেদকের ইংলিশ নামটা একটু মুখস্থ রাখবে, কারণ আমরা আই দিয়ে এটাকে সবসময় রিপ্রেজেন্ট করে থাকি। তো একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, যার ইংলিশ নাম হচ্ছে ইউনিট আর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স আমরা একটু কি বলছিলাম বলতো, যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু কি হলো 1। তো এটা আমার কি ধরনের ম্যাট্রিক্স বলতো? এটা হচ্ছে আমার অভেদক ম্যাট্রিক্স। তো এখানে ছোট্ট একটা জিনিস মনে রাখবা, যে অভেদক ম্যাট্রিক্সকে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। তো যদি তুমি কখনো দেখো যে এখানে i3 লিখছে, একটু ভালো মতো করে বুঝো, যদি i3 লেখা থাকে তখন বুঝে নিবা যে এটা 3/3 আকারে একটা বর্গ ম্যাট্রিক্স হবে। 3/3 আকারে একটা আমাদের বর্গ ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স হবে। তো এই 3 থাকা মানে বুঝে নিবা 3/3 ক্রমে একটা ম্যাট্রিক্স লিখতে হবে, যেটা হবে কি অভেদক ম্যাট্রিক্স। যদি i2 থাকে, এই যেখানে 2 লেখা 2 আছে, এই 2 মানে বুঝে নিবা যে 2/2 ক্রমের একটা তোমাকে ম্যাট্রিক্স লিখতে হবে, 2/2 ক্রমের। হ্যাঁ, যেটাকে আমরা বলবো কি বলতো? অভেদক ম্যাট্রিক্স বলবো। তার মানে i2 দ্বারা আমরা 2/2 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্সে বুঝি, আর i3 মানে হচ্ছে আমরা 3/3 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্সে বুঝি। সিম্পল, এতটুকুই, এর বাইরে কিছু জানার দরকার নেই, আর কিছু নাইও যে তুমি জানবা। হ্যাঁ, এরপর ছোট্ট একটা তোমাকে দিছে যে এটা কি ধরনের ম্যাট্রিক্স, এটা কি ধরনের ম্যাট্রিক্স। সো আমি ডিরেক্টলি বলি, হ্যাঁ এটা কি ধরনের ম্যাট্রিক্স একবারে বলার চেষ্টা করি। তারা আমাকে বলছে আই আর জে যারা সমান না তারা হবে 0, আর আই ইকুয়াল টু জে যেগুলো সেগুলোতে কি হবে 1 হবে। তাহলে আমরা কি জানি মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো থাকবে সেখানে কি থাকবে 1 1 1। কেন? কারণ এই জায়গাটাতে কি আই আর জে সমান, তাহলে আমরা মুখ্য কর্ণের ক্ষেত্রে এটা করতেছে। বাট বলছে আই আর জে সমান না, তারপরে অন্যান্য যে ভুক্তিগুলো আছে ওগুলো সবগুলোতে কি হবে বলতো? আই আর জে সমান হবে না, আই আর জে সমান হবে না। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো সেই 3/3 ক্রমে একটা ম্যাট্রিক্স, যেটা একটা কি ধরনের ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। দেখো বুঝছো কিনা? গুড। তার মানে আমাদের যদি কখন এরকম টাইপের অঙ্ক দেয় আমরা কি আসলে ভয় পাবো? আমরা কি ভয় পাবো? আইডেন্টিটি ম্যাট্রিক্স, ভেরি গুড, ভেরি গুড, ভয় পাওয়া যাবে না। ওকে, আমাদের লাস্ট টপিকস মানে লাস্ট লাইন, সেটা হচ্ছে সকল অভেদক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স নয়। একটু আগে বললাম না যে আমাদের অভেদক ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলতে পারবো? স্কেলার বলতে পারবো, কিন্তু যে কোনো একটা স্কেলারকে তুমি কি অভেদক বলতে পারবা? সাপোজ তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম যে তোমার 2 0 0 0 2 0 0 0 2, এটা শুধু অভেদক, এটাকে তুমি যেভাবে আইডেন্টিটি বলতে পারবা? বলতে না ভাই এটা শুধু অভেদক, এটা আইডেন্টিটি না। বাট আমি যদি একটা তোমাকে আরেকটা এক্সাম্পল দিই যে a ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটা কি তুমি বলতে পারবা? এটা একটা তো অভেদক ম্যাট্রিক্স, 2 নাম্বার হচ্ছে একটা কি বলতো? স্কেলার ম্যাট্রিক্স। তার মানে আমরা দুইটাই বলতে পারতেছি। ক্লিয়ার? হ্যাঁ, এটা স্কেলার ম্যাট্রিক্সও, এটা আমাদের এর আগেরটা কি বললাম? হ্যাঁ, আমি একটু আগে বললাম না, তার স্পেশাল নামটা বলতে হবে, তার স্পেশাল নামটা বলতে হবে। তোমার তো অনেক বড় নাম, তোমার কি পুরো নাম ধরে ক্লাসে কেউ ডাকে? নিশ্চয়ই তোমার নিক নেম বা তোমাকে যে নামে ডাকলে সবাই চিনবে একবারে, সে নামে সবাই ডাকে। তো একই রকম ভাবে এইটা একটা স্কেলার ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্সও, বাট তার যে স্পেশাল নামটা আছে সেই স্পেশাল নাম ধরে তাকে রাখতে হবে। বুঝছো? স্পেশাল নাম ধরে অলওয়েজ তোমাকে এটা ডাকতে হবে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার স্পেশাল নাম ধরে তাকে রাখতে হবে। ওকে, সো এটা একটা অভেদক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু
এটাকে আমরা সবসময় এখন অভেদক ম্যাট্রিক্সে বলবো। কেন? কারণ তার স্পেশাল নাম। যদি কখনো স্যার জিজ্ঞেস করে যে এটা কি শুধু অভেদক নাকি স্কেলার হয়, তখন ধরো স্যার এটা অভেদক, এটা স্কেলার। আবার এই স্কেলারটা হবে কি কর্ণ ম্যাট্রিক্স। যখন যদি কেউ প্রশ্ন করে তখন বলবো, বাট নর্মালি আমরা স্কেলারকে স্কেলারে বলবো, কর্ণকে কর্ণই বলবো, আর অভেদককে অভেদকে বলবো। তাদের স্পেশাল নাম ধরে আমরা তাদেরকে ডাকবো, ঠিক আছে? ওকে, তো এই ছিল, আমরা আজকে এই পর্যন্তই পড়বো। হ্যাঁ, তো কারণ তোমরা জানো যে শুরুতেই একটা মতভেদের একটা পার্থক্য ছিল, অ্যান্ড আল্লাহর রহমতে আমাদের এখান থেকে তেমন কোনো প্রবলেম হয়নি। কিন্তু আমরা জানি যে সারা বাংলাদেশে অনেক শিক্ষার্থীদের অনেক ধরনের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের বাকিগুলো শেষ করবো, এবং একই সাথে ওই প্রকারভেদ থেকে কোন কোন এমসিকিউ বোর্ড পরীক্ষাতে এসেছিল সেগুলো দেখব, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোন কোন অঙ্ক এসেছিল সেটাও দেখব। একই সাথে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসলে কোনো অঙ্ক এসেছিল কিনা প্রকারভেদ থেকে সেটাও আমরা দেখব। হ্যাঁ, এবং আমার মনে হয় আজকে ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে তোমরা বুঝতে পেরেছো, এবং মনে রাখবা যে তোমরা কিন্তু আজকে ক্লাসে বেশ কিছু টপিকস অ্যাডভান্সও পড়ে ফেলেছো, যেটা তোমরা নিজেরা টের পাও নাই। হ্যাঁ, এগুলো তোমাদের অবশ্যই শেষ মুহূর্তে গিয়ে অনেক বেশি কাজে দিবে। আগামী ক্লাস কি লং হবে? হ্যাঁ, 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট, এবং ওই মধ্যে আমাদের প্রকারভেদের সম্পূর্ণ পাঠটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? মনে রাখি যে ক্লাস খুব বড় হবে না, মানে 2 ঘন্টা ক্রস করে চলে গেছে এরকম ক্লাস হবে না। হ্যাঁ, আমরা ক্লাস লেকচার সংখ্যা বাড়াই দিছি, বাট আমাদের ক্লাস ডিউরেশনটা বিশাল বড় করব না, কারণ 9টা থেকে আমাদের আবার ফিজিক্স ক্লাস শুরু হবে। সো আমরা ওই হিসেবে ক্লাস রাখবো 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, বুঝেছ? এর থেকে বেশি হবে না। ভাই আমরা তোমাদের অ্যাডমিশনে বই কিনা লাগবে না, ক্লাস করো ভালো মতো করে হবে। আমার যে বইটা পাইছো টাইপ ভিত্তিক সেটা পড়ো। আর যদি তোমাদের কাছে পসিবল মনে হয় যে ভাইয়া আমরা আপনার যে ম্যাথ ট্রিক্স যে বইটা আছে সেটা পারচেস করবো, তাহলে করতে পারো। সেখানে একাডেমিক, সেখানে অ্যাডমিশন, সেখানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সব টাইপের প্রশ্ন আছে, ঠিক আছে? সব টাইপের প্রশ্ন আছে। বা নোট কখন পোস্ট করবো? নোট পোস্ট করতে থাকবো, আমাদের এখানে মডারেটর আছে, সে অ্যাপ্রুভ করতে থাকবে, ঠিক আছে? চিন্তা করার কারণ নেই। ভাই আমি বই পাইনি, পেয়ে যাবা। তোমরা যারা এনরোল করেছো তারা প্রত্যেকে বই পেয়ে যাবা, একটু অপেক্ষা করতে হবে তো, তাই না? আমি আজকে এনরোল করেছি, কালকে বই পাবো, এটা তো ভাইয়া আমরা তো আর ওই মানে মানে বইতে ছুঁড়ে মারে দিয়ে তোমার কাছে চলে যাবে ব্যাপারটা এরকম না। তো এটা প্রসেস থাকে, অনেক বড় একটা প্রসেস থাকে, সে প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, তাই না? আমি তো এখনো বই পাইলাম না, পেয়ে যাবে। আমাদের পেজে মেসেজ দিও, যদি তোমার 5-6 দিন হয়ে যায় দেন তুমি পেজে মেসেজ দিও, মানে মিনিমাম 5 দিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, হয়তো বা তোমরা এর আগেও অনেকে পেয়ে গিয়েছো, বাট আমরা ধরতে বলি 5 থেকে 6 দিন তোমাকে অপেক্ষা করতে হবে বইটি পাওয়ার জন্য। হ্যাঁ, ম্যাথের টেক্সট বুকও কি রিডিং পড়তে হয় ভাইয়া? রিডিং পড়া দরকার নেই, ক্লাস করো, তাহলে তোমার টেক্সট বুকে বেসিক পড়া লাগবে না, আমি তোমাদেরকে সব বেসিক দিচ্ছি। যদি 5 দিন প্লাস হয়ে যায় তখন তুমি আমাদের হেল্পলাইনে ফোন দিও, আমাদের পেজে মেসেজ দিও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস এই পর্যন্ত রাখতেছি। হ্যাঁ ভাই, আপনার বুকটা কত টাকা? আমাদের ওয়েবসাইটে গেলে তুমি আমার বুকটা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে তোমাদের সাথে। প্রত্যেকে মনোযোগ সহকারে পড়ো। হ্যাঁ, পড়াশোনা ছাড়া কিন্তু কিচ্ছু চিন্তা করিও না, জাস্ট পড়াশোনা করো। অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া থাকবে।